আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একজন কমেন্ট করছে আমি দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমি লাইভ কন্টিনিউ করতেছি। দর্শক আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়িটার দাম এত, স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন। সো হোয়াট? দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল আর অনেক কিছু। তিনি আবার নিজের ঢোল নিজেই পেটাতে পারেন, প্রমাণ দেখবেন? আজকে দেখিয়ে দেন নিজের ঢোল কিভাবে নিজে পেটায়। আসলে আমি মনে করি যে মার্কেটিং অনেক বড় একটা জিনিস, আর নিজের মার্কেটিং আপনি যত করতে পারবেন মার্কেটে তত আপনার ভ্যালু ক্রিয়েট হবে। বারিশা আপু, এত 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 আপনার হচ্ছে পদবি, মানে কোনটা রেখে কোনটা বলবো? আসলে আপনি কে? মানে ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল, র্যাম্প মডেল, কি বলবো আমি, বলেন তো? আমি কিন্তু একজন বিজনেস লেডি অলসো। বিজনেস লেডি, এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা, এবং এইটাই হচ্ছে আমার এখন সবচেয়ে বড় পরিচয়। কারণ অনেক জায়গায় আমাকে জিজ্ঞাসা করে যে এইজেলের আম্মু বা এইজেল কেমন আছে। তো এই জিনিসগুলো আমি ফিল করি যে এইটা কিন্তু আমার এখন একটা স্পেশাল পরিচয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি আপনার নামটা তৈরি করে ফেলবেন তখন শুধুমাত্র আপনার নামটাই জরুরি, তার আগে পরে কোনো বিশেষণ আর জরুরি না। একটা সময় পর্যন্ত আপনার বিশেষণ দিয়ে মানুষ আপনাকে চিনবে যে আচ্ছা ওই মেয়েটা নাচ করে, আচ্ছা ওই মেয়েটা গান করে। বাট যখন আপনি একটা নাম তৈরি করে ফেলবেন তখন কিন্তু আপনার নামটিই যথেষ্ট, তার আগে পরে কোনো কিছু আর যথেষ্ট নয়। তার মানে বারিশা হক একজন ব্র্যান্ড প্রমোটার ছাড়াও বারিশা হক নিজেই একজন ব্র্যান্ড। ডেফিনেটলি এখন আমি মনে করি সেই কাজের যোগ্যতা আমার রয়েছে বা সেই জায়গাটা আমি অর্জন করেছি, তাই তো আপনারা আমাকে ডেকেছেন। আপনার সবসময় শোনা যায় যে লাইভে এসে বলেন শিডিউল জটিলতা, অনেক শিডিউলের প্যাচগোছ আছে। এখন কি অবস্থা? এখনো কি শিডিউল জটিলতা আছে? এখন আমাদের জটিলতা যাচ্ছে রোজার বুকিং। আগামী বছরের যেই দুইটা ঈদ আসবে, রোজার ঈদ এবং কুরবানি ঈদ, সেই ঈদের শিডিউল, হ্যাঁ এখনও অনেক সময় বাকি, কিন্তু এখনই অ্যাডভান্স স্কেজুয়াল নিয়ে নিচ্ছেন ব্র্যান্ডরা। কারণ ওই সময় দেখা যায় যে আমাদের রেমুনারেশন কিছুটা ঊর্ধ্বগতিতে থাকে, কারণ যেহেতু শিডিউল জটিলতা থাকে। পাশাপাশি এখনই সবাই চুক্তিতে চলে যেতে চায়, কারণ ওই সময় সবার একটা বিজনেস টার্গেট থাকে যে ঈদকে কেন্দ্র করে তারা কালেকশনস নামাবে। সো এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। 2024 সালে নভেম্বর চলে, ঠিক কতদিন পর্যন্ত আপনার শিডিউলটা এখন বুকিং আছে? আলহামদুলিল্লাহ আগামী বছর পর্যন্ত, এই যে ঈদ পর্যন্ত আমাদের নেওয়া আছে স্কেজুয়াল এখন। তো এটা একদম রিজিকের উপর আসলে নির্ভর করে, এবং আমি মনে করি যে যারা বিজনেস মাইন্ডের তারা আসলে আরও চিন্তা করে যে সামনের বছরে কি কি প্ল্যানিং আছে। যেমন আমি যে একজন বিজনেস লেডি, সো আমি ডেফিনেটলি চিন্তা করব, যেমন উইন্টার আসতেছে, যেহেতু আমার রেস্টুরেন্টটা রুফটপ, সো রুফটপে আমি কিছু ইন্টেরিয়রের কাজ করব। আমি একটা কাওয়ালি নাইট করব, যেখানে খাবারের পাশাপাশি মানুষ কাওয়ালি গান শুনতে পারবে, লাইভ মিউজিক। তো এগুলো প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে। এই যে শিডিউল জটিলতার সময় মাঝে মাঝে আপনাকে দেখা যায় খুব স্ট্রেস থাকেন বা ফ্যামিলিকে সময় দিতে পারছেন, আপনি নিজেই বলেন এগুলো, তাই না? তো এই যে শিডিউল জটিলতাগুলো কি একটু কমিয়ে একটু ফ্যামিলিকে সময় দেওয়া যায় না? নাহলে এই যে এত বিরক্তি, আপনার এত লাইভে এসে এত কিছু বলেন, মানে যারা ব্র্যান্ড ওনার তারা কি আসলে কান্নাকাটি করে যে না বারিশা হককেই আমাদের ব্র্যান্ডটা প্রমোশন করতে হবে, না হলে আমরা মানবো না, মানি না, এরকম কোনো রব তোলে নাকি, আন্দোলন করে? দেখুন আসলে অনেকেই মনে করে কি যে আমরা টাকার জন্য কাজ করি, কিন্তু সত্যিকার অর্থে কি যে টাকার পরেও একটা দায়িত্ববোধের জায়গা আছে। যেমন আমরা যখন কোনো কোম্পানির সাথে চুক্তিতে যাই, আমাদের কিন্তু পারিশ্রমিকটা বা একটা বিগ অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করে তারপরেই হচ্ছে সাইনিং করানো হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ক্ষেত্রে। তো পরবর্তীতে যদি আমরা শিডিউলটা বারবার ঘোরাতে থাকি, হ্যাঁ, তাহলে অবশ্যই কোম্পানি আমাকে সেকেন্ড টাইম নিবে না। আবার এক কোম্পানির সাথে কিন্তু অন্য কোম্পানির ওনারদের ভালো পরিচয় থাকে। তখন আমি যদি কোনো একটা শিডিউল জটিলতা দেখাই বা আমি যদি প্রফেশনালিজম থেকে একটু দূরে সরে কাজ করি, তখন কিন্তু তারাই আবার তাদেরকে গিয়ে ব্যাড রিভিউ দেয়, আবার গুড রিভিউ দেয়। যেমন গতদিন আমি দুটো কোম্পানির সাথে সাইনিং করেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সেই কোম্পানিটার সাথে কিন্তু আমি রানিং একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপে আছি, ওনারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। মানে ওনারা কাজ করে এত বেশি স্যাটিসফাইড হয়েছেন, ওনাদের কোম্পানির ভালো প্রমোশন হয়েছে, ভালো সেল হয়েছে, দ্যাটস ওয়াই ওনারা আবার রেফার করেছে, এবং ওনাদের মুখের কথাই কিন্তু ওনারা একদিনের মাথায় আমাকে চুক্তি করেছেন। তো হয় কি, ভালো কাজ করলে প্রফেশনালিজম এবং কাজের কোয়ালিটি দেখে বাকিরাও কাজে নিতে চায়। তো আমরা পারি না আসলে যে আচ্ছা সরে আসতে। মানে বারিশা হক যদি 2 দিনের জন্য ব্র্যান্ড প্রমোশন না করে, ধরেন 1 সপ্তাহের জন্য যদি ব্র্যান্ড প্রমোশন না করে, তাহলে কি ব্র্যান্ড ওনারদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে?
আমি গতকালকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আগামী বছর রোজার শিডিউল পর্যন্ত আমি প্রায় 20 থেকে 25টা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো ওদের যত টাকা আমার ঘরে আছে এখন সেটাতে প্রায় 2000-এর লাইভ আমার মাথার কাঁধে, মানে 2000-এরও অধিক লাইভ আমার করতে হবে, কারণ এক একটা কোম্পানির 40টা 50টা 60টা করে লাইভের চুক্তি থাকে। তো পরবর্তীতে আমি বলছিলাম যে আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, আমার লাইফগুলো তুমি আর এজেল মিলে শেষ করে দিও, বুঝছো, না হলে কিন্তু এতগুলো টাকা রিটার্ন করতে হবে, পরে কিন্তু ব্যাংক খালি হয়ে যাবে। স্ট্রেস লাগে না আপনার? মানে এত প্রেশার নেন কেন? মানে না নিলে কি হবে বলেন তো? না নিলে না, দেখেন যখন কোনো একজন সুপারস্টার এবং বড় পর্দায় যখন কেউ স্টারডমে থাকে, তারাও কিন্তু এরকম 4-5টা শিডিউলে কাজ করে, তারা কিন্তু ডিফারেন্ট রোল প্লে করছে, এই সেট থেকে গিয়ে আরেক সেটে গিয়ে না ঘুমিয়ে না খেয়ে কাজ করছে। তো যে যখন যে সেক্টরে ভালো কাজ করে তার কাজের প্রেশার থাকবে, এবং কাজ তো সবাই করতে চায়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত ভালো একটা অবস্থানে রেখেছে যে আমি কাজ করতে পারছি, এবং এই কাজ থেকে আমার যে আর্নটা হচ্ছে সেই আর্নিংটা দিয়ে আরও 10 জনের ফ্যামিলি চলছে, এবং আমি অনেক চ্যারিটি কাজ করি, সেখান থেকে আরও মানুষের উপকার হচ্ছে। তো বলে না যে আল্লাহ রিজিক একজনকে দেয়, সেই রিজিকটা আসলে বিভক্ত করে দিতে হয়। বুঝতে পেরেছি। আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনার জীবন থেকে একজন নারী কি ধরনের বিষয় ইন্সপায়ার্ড হবে, বা আপনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করাটা কি নারীদের স্বপ্ন কিনা? আমি মনে করি যে এখান থেকে মেয়েরা এটাই শিখতে পারবে যে যে কোনো বয়স থেকে আপনি স্টার্ট করতে পারবেন। যেমন আমার প্রফেশন বা আমার ক্যারিয়ারটা কিন্তু একটা সময় মনে হয়েছে যে আমার শেষ, আমি আর হয়তো কিছু করতে পারবো না, এমনকি আমি দেশ ছেড়ে বিদেশেও চলে গেছিলাম, একদম মানে পালিয়ে গেছিলাম যে আমি হয়তো আর কিছু করতে পারবো না। তো পরবর্তীতে 28, 29, 30 এই এজে আসার পর কিন্তু আমি আমার ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পেরেছি, এবং এখন আমি বিজনেস সেট আপ করছি। স্পেশালি আমার বেবি হওয়ার পর আমি আরও বেশি কাজ করছি। তো অনেক মেয়েরাই মনে করে যে বিয়ের পর বা বেবি হওয়ার পর বা একটা এইজে যাওয়ার পর হয়তো তাদের জীবন থেমে যাবে, বা তারা হয়তো আর কাজ করতে পারবে না, নতুন করে শুরু করতে পারবে না। যেমন আমি আফটার 30 হচ্ছে বডি ফিটনেসের বিষয়ে একটু মনোযোগী হলাম। এখন আপনার এজ কত? এখন 30+। আচ্ছা, তো মানে 30+ কত সেটা সামনে আমার জন্মদিন, ওটা বলে দিব আমরা। তো পরবর্তীতে আমার জিমে আমার আদার্স যারা জিমমেট আছে ওরা আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয় যে আপনি 30+-এর পরও চিন্তা করছেন যে না আপনি আবার ফিট হবেন, আপনি আবার ফিটনেস ধরে রাখবেন। সো এটা কিন্তু অনেক মেয়েরা মনে করে আচ্ছা আমার তো বাচ্চা হয়ে গেছে, আমার তো বয়স হয়ে গেছে, আচ্ছা আমি ছেড়ে দিলাম আমাকে। এরকম আসলে না, নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমি একটা টাইমে অন্যদেরকে ভালোবাসতাম, অন্যদের জন্য অনেক কিছু করেছি, ইন রিটার্ন আমি কিছুই পাইনি। বাট যেদিন থেকে আমি নিজেকে ভালোবাসা স্টার্ট করেছি সেদিন থেকে আমি দেখলাম যে পুরো পৃথিবী আমার দিকে তাকিয়ে আছে। এখন কি আর কাউকে ভালোবাসেন না? ভালোবাসতে ভয় পান? না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে আরেকজনকে ভালোবাসার আগে সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসতে হবে। যেমন আমি এখন আমার কাজের ব্যাপারে আরও ফোকাস হয়েছে আগের চেয়ে, আমার ক্যারিয়ারের ব্যাপারে আরও সচেতন হয়েছে। যেমন আগে যখন আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম আমি একাধারে অনেক মাল্টিপল কাজ করেছি, কখনো নাচ, কখনো গান, কখনো র্যাম, কখনো হোস্টিং। মানে কোনো প্রোগ্রামে গেলে বলতো যে আচ্ছা বারিশকে দিয়ে তো নাচও করানো যাবে, অ্যাক্টিংও করা যাবে, হোস্টিংও করা যাবে, কিছু একটা করাই নিব। বাট দ্যাট টাইম আমার মনে হয়েছে যে আসলে আমার গোলটা কি, আমি কি হতে চাই, বা আমার পরিচয়টা কি হবে। আমি এত কাজ করছি কিন্তু আমার পরিচয়টা কি। তো এটাই আসলে যে কাজের ব্যাপারে আরও ফোকাস হতে হবে। যেমন আমি এখন এই প্রমোশনাল সেক্টরে এসেছি, আমি কিন্তু আদার্স কাজগুলো কমিয়ে দিয়েছি, কারণ আমি মনে করি একটা পরিচয়কে নিয়েই আপনার এগিয়ে যেতে হবে এবং যেখানে আপনি নাম্বার 1 থাকবেন। বাহ, চমৎকার চমৎকার। জিম নিয়ে কথা আসলো, তো জিম নিয়ে একটু কথা বলি। আপনার জিম নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং সবসময় দেখা যায় যে আপনি খুব ফেসিয়াল এক্সপ্রেশনগুলো মনে হচ্ছে কেউ আপনাকে মারছে, এবং আপনার যিনি জিম ট্রেনার তার তো অদ্ভুত সাহসী ড্রেসেও অনেকে অনেক কথা বলছে। শুধু তাই না, জিম ট্রেনারকে দেখা যায় যে জালি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে। আপনাকে কি মানে ভুল টুল করলে মারে? আর আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেও তো মনে হচ্ছে যে কেউ আপনাকে মারছে। আসলে কি, যারা জিম করে তারা জানে যে বডি ফিটনেসটা করা বা বডি শেপ আপ করাটা আসলে কতটা কষ্টের একটা বিষয়। স্পেশালি যারা সিজারিয়ান মমরা আছে, এত ইজিলি কিন্তু বডিটাকে আবার শেপ আপ করা যায় না আফটার বেবি ডেলিভারি। আর আমার জিম ট্রেনার কিন্তু ইতালিতে ছিলেন,
উনি একজন ইন্টারন্যাশনাল ট্রেনার এবং ওনার পদ্ধতিগুলো একদমই ডিফারেন্ট আদার্স জিম থেকে বা আদার্স ট্রেনারদের থেকে একদমই ডিফারেন্ট। কারণ ওখানে উনি জুম্বা ক্লাস করান, ইয়োগা ক্লাস করান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করান। পরবর্তীতে আমি দেখলাম যে যারা আসলে আমাদের জিমের ভিডিওগুলোকে নিয়ে ট্রোল করেছে বা নেগেটিভ কমেন্ট করেছে, তারাই আবার আমাদের জিমে গিয়ে নক করে যে কত টাকা আপনাদের চার্জ, বা স্যারের নাম্বারটাকে একটু দেওয়া যাবে, বা বাড়ি সাপু কিভাবে এত শুকিয়ে গেল। কিভাবে জানলেন? স্যারই আমাকে দেখিয়েছে যে দেখেন এই আইডিটা থেকে আপনার পেজে কমেন্ট করেছে, আবার এই আইডিটা আমাদের এসে নক দিয়েছে জিমে, আবার উনি স্ক্রিনশট নিয়ে রাখছে আমাকে দেখানোর জন্য। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মানে বিষয়টা হচ্ছে কি যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। তো আমার এরকম এখনো আমি ফিট হতে পারিনি, আমার আরও অনেক দূরে গিয়ে যেতে হবে, মানে ফিটনেসের দিক থেকে আমি বলছি। তো আমার ট্রেনার বলেছে যে আরও 1 or 2 ইয়ার আমাকে আরও টাইম দিতে হবে। বাহ, চমৎকার। তবে আমরা এটাও শুনেছি, আপনার মুখ থেকেই শুনেছি যে ফিটনেস ধরে রাখার জন্য এবং আপনার বাতের ব্যথাও ছিল, সেটাকেও দূর করার জন্য আসলে জিমটা আপনি করছেন। আমার ডক্টর আমাকে প্রেসক্রাইব করে দিয়েছেন যে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমাকে মুভমেন্ট করতে হবে, কারণ আমার আর্লি এজে আর্থারাইটিসের প্রবলেম দেখা দিয়েছিল, একদম আর্লি এজে। এটা আমার হাজব্যান্ডেরও আছে, এবং আমার হাজব্যান্ডও কিন্তু জিম করে, কিন্তু ও ছবি ভিডিও দেয় না আসলে। ও একদমই পছন্দ করে না ছবি ভিডিওগুলো প্রকাশ করতে। তো ওকেও ডক্টর প্রেসক্রাইব করেছে, কারণ আমাদের দুজনেরই দেখা যায় যে, আর আমার যেহেতু অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়, আমার দাঁড়িয়েই কাজটা বেশি করতে হয়, দ্যাটস ওয়াই আসলে জয়েন্ট পেইন এবং কিছু হরমোনাল ইস্যুজের কারণে আমি অনেক বেশি মুটিয়ে গেছিলাম। আচ্ছা, বাহ। অনেকে সেই কমেন্টে তো অনেক কিছুই বলে, তো আমার একটু জানার আগ্রহ। অনেকে তো বলে যে আপনি যে ধরনের জিমটা করছেন সেই জিমটা অনেক সময় এক্সট্রিম লেভেলের জিম হয়ে যাচ্ছে, যেটা নারীদের শরীরের জন্য ক্ষতিকর। আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, আপনাকে দেখে সবাই শিখবে। তো আপনার কি মনে হয় যে এটা কি তারা সত্যি বলছে, নাকি এটার কোনো যৌক্তিকতা নেই? এখন দেখেন, আমরা যখন স্কিন কেয়ারের লাইফ করি, আমার স্কিন ড্রাই, আপনার স্কিন অয়েলি, হ্যাঁ, তাহলে আমি এখন কি করতে পারি? আপনার অয়েলি স্কিনটা তো আমি নিতে পারবো না, রাইট? আমি সবগুলো স্কিন কেয়ার দেখাবো যে ড্রাই স্কিনের জন্য এটা, অয়েলি স্কিনের জন্য এটা, এটা সেন্সিটিভ স্কিনের জন্য আপনাকে পিক করতে হবে। ঠিক তেমন এক একজনের বডি ফিটনেস, বডি মেটাবলিজম এবং এক একজনের ফিটনেসের টার্গেট এক এক রকম। আমি যেমন এক্সট্রিম ফ্যাট বার্নের কোর্সগুলো করি স্যারের কাছে, কারণ আমার হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমার বডি শেপ আপ করতে হবে। পাশাপাশি আমি একজন সিজারিয়ান মম, আর আমার মেটাবলিজম যেরকম, আমার এনার্জি যেরকম, আমাদের জিমে অনেক ছেলেরাও আছে। কালকে একটা ছেলে আমাকে বলছিল যে আপনার এনার্জির সাথে আমরা পারি না, হ্যাঁ। তো যখন আমাদের জুম্বা ক্লাস হয় তখন আর কি কথা বলছিল। তো এক একজনের বডির উপর এক এক ধরনের এক্সারসাইজ, এক এক ধরনের ট্রেনিং, এটা আসলে যারা জিম করে তারা আসলে বুঝতে পারবে, যারা ঘরে বসে কমেন্ট করে তাদের জন্য না। হ্যাঁ, এটা যদি ট্রেনার মনে করে ডেফিনেটলি ফাইন, আর সেটা তো মানুষ মানে অনেস্টলি দেখতে পাচ্ছে যে আমার কতটা পরিবর্তন হয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু উত্তর পাইনি। শুনেছি যে আপনার জিম ট্রেনার অনেক কড়া, আপনি বাসায় যেতে চান, অনেক সময় বাসায়ও যেতে দেয় না, বলে না শেষ করে তারপর যেতে হবে। ওই যে লাঠি নিয়ে, কি জানো, বেতের লাঠি নিয়ে যে দাঁড়িয়ে থাকা, আপনাকে কি মারে আসলে? দুষ্ট মানে মজা চলে জিজ্ঞেস করলাম। আমি বলি যে স্যার আপনি আমাকে মারবেন, কারণ কি একটা কথা আছে না যে যে গুরুদের বেতের বাড়ি না খেলে শিষ্যরা শিখে না, ঠিক তেমন। খেয়েছেন এখন পর্যন্ত? যেমন আমার যেই নাচের গুরু আছেন শ্রদ্ধেয় আমিরুল মুনির স্যার এবং শ্রদ্ধেয় পার্থপ্রতিম স্যার, ওনারা কিন্তু আমাকে একদম আর্লি স্টেজে অনেক বকাঝকা করেছেন, এবং আমি কিন্তু বলতাম যে স্যার করবেন, আমাকে করবেন। আমি তো ঘুঙ্গুরও পড়তে পারতাম না, তো ওটা পড়তে পারতাম না কেন, ওটার জন্য আমাকে বকা দিত। তো এটা তো দরকার, মানে শিষ্যরা যদি মনে করে যে গুরুরা কখনো কিছু বলতে পারবে না, এটা কিন্তু ভুল। ডেফিনেটলি তারাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে। তার মানে আজকে বুঝতে পারলাম বারিশা হকের জিম ট্রেনার তাকে মাঝে মাঝে বেতের লাঠি দিয়ে মারেও। হ্যাঁ, কালকেও খেয়েছি। মার খেয়েছেন? ব্যথা পান না? ওভাবে দেয় না তো, আর দুষ্টমি করে দেয় না? আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড, আপনি কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে অন্য ব্র্যান্ড প্রমোটাররা কাজ করবে না, এমন একটা বয়কট রব তুলেছে। সব সময় মানুষ আপনাকে নিয়ে বয়কট রব তোলে কেন? মানে আপনাকে কি অন্যরা হিংসা করে? এটা তো ওরাই বলতে পারবে ওদেরকে। মানে আপনি কি মনে করেন, আপনার কি ধারণা?
এখন দেখেন এটা যারা আসলে বলে থাকে তাদেরই লস, আমার কিন্তু কোনো লস না, কারণ আমি এই কথা বলিও না। আমি যারা এই কথা বলে তাদেরকেই ব্র্যান্ড বাদ দিয়ে দেয়, কারণ ব্র্যান্ড আলটিমেটলি তাকে নিয়েই কাজ করবে যে ভালো কাজ করে বা যাকে দিয়ে ব্র্যান্ডের প্রমোশন হয়, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয়। আর অনেকেই এই কথাটা অনেকের মুখ থেকেই আমি শুনেছি যে আমি নাকি সিন্ডিকেট তৈরি করে রেখেছি, যে অন্যদেরকে আমি কাজ করতে দেই না বা কোম্পানিতে ঢুকতে দেই না। মাফিয়াও বলা হয় আপনাকে? হ্যাঁ, সেটাও আমি জানি। আমি ব্র্যান্ড প্রমোশন সেক্টরে ডন হয়ে আছি, মাফিয়া হয়ে আছি। তো একটা কথা কি, এই সেক্টরটা তো মানে কোনো গুন্ডাগিরি করার সেক্টর না। দিস ইজ অল অ্যাবাউট বিজনেস অ্যান্ড মার্কেটিং। এখানে প্রতিটা মিনিটে কোটি কোটি টাকা কাউন্ট করা হয়। যারা হচ্ছে বিজনেস পার্সনরা আছেন তাদের প্রতি মিনিটে ট্রানজ্যাকশন হয় কোটি টাকা। তো তারা যখন কোনো একজন পার্সনকে তাদের বিজনেসের ফেস করবে বা প্রমোশন করাবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে, এমনি এমনি করে দিবে না। আমার চেহারা দেখে কেউ কাজে নিবে না আমাকে। আচ্ছা, ঠিক আছে, আমার যোগ্যতা, আমার গুণ, আমার প্রফেশনালিজম সব কিছুর একটা কম্বিনেশন, এবং ব্র্যান্ড তাকে নিয়েই কাজ করবে যাকে নিয়ে ব্র্যান্ড কাজ করতে চায়। কিন্তু তারা কি মানে অন্য ব্র্যান্ড প্রমোটাররা তাহলে কি নিয়ে হিংসা করে বারিশা হকের? তার সৌন্দর্য, তার কথা বলার ধরন, নাকি তার প্রমোশনে সবকিছু সেল হয়ে যাচ্ছে, এরকম কিছু? মানে কি আসলে আপনার মধ্যে আছে যেটা নিয়ে হিংসা করছে? এটা আসলে আমি কখনো জানতেও চাইনি। ব্র্যান্ড ওনাররা যখন আমার মনে হয় আমি আসলে তাদেরকে নিয়ে কখনো চিন্তাই করি না। আপনার সময় নেই চিন্তা করার? না, সময় নেই না, আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম। কারণ হচ্ছে আমি যেটুকু সময় তাকে নিয়ে চিন্তা করব, সেটুকু সময় আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি, আমি নিজেকে ডেভেলপ করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে কাজ শেষ হওয়ার পর আমার কিন্তু আমার মেয়েকেও সময় দিতে হয়, এটাও কিন্তু আমার একটি বড় কাজ। তো আমি কিন্তু কখনোই ফ্রি টাইমে থাকি না। পাশাপাশি যেমন প্রতিদিন বের হওয়ার আগে সারাদিন আমার বাসায় কি কি হবে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হয়, এবং ফোনেও সবসময় আপডেটেড থাকতে হয় যে কাজগুলো হলো কিনা বা এই কাজগুলো করলো কিনা। তো আরেকজনকে নিয়ে যে সময়টা আমি চিন্তা করব, সেই সময়টা আমি যদি নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে আমি নিজেকে অনেক ডেভেলপ করতে পারবো, এটা আমি মনে করি। বাহ, চমৎকার। আমরা কথা বলছিলাম যে আপনাকে অনেকে বলে যে ব্র্যান্ড প্রমোটারদের মাফিয়া বা সিন্ডিকেট তৈরি করে রাখেন। তো আপনার নামে কিছু অভিযোগ আছে, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি সেগুলো আপনাকে বলবো। আমি জানি বারিশা হক কখনো কোনো কিছুই ভয় পান না, তিনি সবকিছু ক্লিয়ার করেন, সবকিছু স্পষ্ট করেন, এবং আশা করছি আজকের অনুষ্ঠানেও স্পষ্ট করবেন। আপনি আমাকে সময় দেন, আমি আপনাকে একে একে পড়ে শোনাবো। মানে শুনিয়ে কি লাভ? শুনিয়ে কোনো লাভ নেই, মানে আমরা আসলে জানতে চাই। আমিও তো আপনার একজন ফ্যান, সো ফ্যান হিসেবে, ভক্ত হিসেবে বারিশা হকের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো আসলে জানার খুব ইচ্ছা, খুব আগ্রহ। আপনার সম্পর্কে যে প্রথম যে অভিযোগটা আছে সেটা হচ্ছে আপনি কোনো প্রমোটার বা কোনো ইনফ্লুয়েন্সার যদি আপনাকে নিয়ে ভিডিও করে বা কোনো ওনার যদি ব্র্যান্ড ওনার যদি ভিডিও করে, তাকে আপনি হ্যারাসমেন্ট কল দেন, বিভিন্ন মানুষকে দিয়ে কল করে তাকে থ্রেট দেন এবং সেটাকে বন্ধ করার জন্য থ্রেট দেন এবং বিভিন্ন গালাগালিও করেন। ইজ ইট ট্রু অর ফলস? তাহলে কেন কোনো ভিডিও প্রকাশ হলো না? তারা শুধু এসেই বলে যে ফেক কল দিয়েছে, ফেক হ্যারাসমেন্ট করেছে, তাহলে ভিডিওটা প্রকাশ করে দেন আপনারা, প্লিজ ডু ইট। আপনারা কেন কল রেকর্ড করে রাখেন না? আমার কাছে তো আননোন নাম্বারে কোনো কল আসলেই আমি রেকর্ডে দিয়ে দিই, আপনারাও করেন, করে আপলোড দিয়ে দেন আমার ভয়েস সহ, প্লিজ ডু ইট, আরও ভাইরাল হতে পারবেন। আচ্ছা, আপনাকে নিয়ে কথা বলে তাহলে ভাইরাল হওয়া যায়? ডেফিনেটলি, এজন্যই তো কথা বলে। তাহলে কি আপনি ভাইরাল কুইন? ডেফিনেটলি আই এম। ওকে, আপনার সম্পর্কে দ্বিতীয় অভিযোগ হচ্ছে আপনি ফেক বা স্ক্যামার গ্রুপ প্রতিষ্ঠানকে প্রচার করছেন, এবং আপনি জানেন এটা নিয়ে কথা বলেছে নুসরাত ফারিয়ার বোন মারিয়াও কথা বলেছে, যদি ভুল না করে থাকি। ওনার ব্যাপারে তো কেস চলছে অলরেডি, আমরা এই ব্যাপারে জানবো। আমি একটু শেষ করছি অভিযোগগুলো। এবং আপনি নাকি তাকে বলেছেন টাকার জন্য আপনি সব কিছু করতে পারেন, এবং আপনার সম্পর্কে জুয়ার অ্যাপস প্রমোশনের একটা ব্যাপার আছে, কথা উঠে এসেছে, এবং আপনি টাকা নিয়ে একটা নারী উদ্যোক্তার প্রোডাক্ট প্রমোশন করার কথা বলেছেন, পরবর্তীতে করতে পারেননি, কিন্তু তার টাকা কেটে রেখেছেন। এটা নিয়ে আমরা আসলে অনেক কথা শুনেছি, আপনি এগুলোকে ক্লিয়ার করেছেন, কিন্তু এত এত অভিযোগের ভেড়েও যেটা হচ্ছে যে আপনি অভিযোগগুলো, মানে এই অভিযোগগুলোতে কি বলবেন আসলে? যে সালমান মুক্তাদিরও, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও কিন্তু এই স্ক্যামার গ্রুপটাকে নিয়ে একটা পোস্ট করেছে। যে আমাকে করতে হবে আরো। এক নাম্বার, আমি প্রত্যেকটা পয়েন্টই আপনাকে ধরে দিচ্ছি, প্রত্যেকটাই আমার অ্যানসার রেডি আছে। এক নাম্বার হচ্ছে নুসরাত ফারিয়ার বোন যে কথাটা আপনি বললেন, ওনার সাথে
সেই গ্রুপের দণ্ড রয়েছে পার্সোনাল, সেটার জন্য কিন্তু আমি দায়ী না। আপনার সাথে আরেকজনের ব্যক্তিগত দণ্ডের কারণে আমি আজকে আপনার শোতে আসবো না, এটা তো হবে না, রাইট? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা আইনিভাবে কেস চলছে, তো সেটা বিজ্ঞ আদালত বিচার করবেন, সেটা আমি বিচারক না। আমি আমার কাজ করব, আমি আমার প্রমোশনাল সেক্টরে কাজ করব। গেল সেকেন্ড যেটা আপনি বললেন যে সালমান মুক্তাদিরের যে বিষয়টা, ওটা ছিল একটা ফেক আইডি এবং ফেক প্রোফাইল, যেটা পরবর্তীতে জিডি করে বন্ধ করানো হয়েছে এবং সালমান মুক্তাদির পরবর্তীতে সেই পোস্টটা ডিলিটও করে দিয়েছে। মানে কাদের ফেক প্রোফাইল? মানে এক্স্যাক্টলি ওনাদের ফেক একটা হোয়াটসঅ্যাপ ছিল। তাহলে কি তারা স্ক্যামার গ্রুপ না? না, সেটা ফেক হোয়াটসঅ্যাপ খুলে তারা বিভিন্ন মেয়েদেরকে এ ধরনের প্রস্তাব দিচ্ছিল, পরবর্তীতে সেটা কেস করে জিডি করে ক্লোজ করানো হয়েছে এবং সেই জিডির কপিও আমাকে দেখানো হয়েছে, কারণ এটা নিয়ে আমি কথা বলেছিলাম যেটা ট্রু আর ফেক। দেন সেকেন্ড যে আপনি বললেন যে কেউ একজন লাইভে এসে বলেছে যে আমি টাকার জন্য কাজ করি, তাহলে উনি কি ফ্রিতে কাজ করেন? আপনি এখানে হোস্টিং করছেন, আপনি কি ফ্রিতে করছেন? সবাই টাকার জন্য আমরা কাজ করছি, রাইট? আর এটা উনি ওনার ভাষ্যটা বলেছেন, এটা তো আমি বলিনি কখনো লাইভে এসে যে আমি টাকার জন্য কাজ করি। আমি কাজ করি কারণ আমি কাজকে ভালোবাসি, আমি কাজকে সম্মান করি, এবং এটার বিনিময়ে এই যে সময়টা তারা নিচ্ছে এটার জন্য আমাকে ডেফিনেটলি পারিশ্রমিক দিতে হবে, কারণ এটাই আমার পেশা, এটা দিয়ে আমার সংসার চলে। অ্যান্ড থার্ড যেটা আপনি বললেন যে একজন উদ্যোক্তার টাকা কেটে রাখার যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে যখন কেউ প্রোডাক্ট দিতে লেট করে বা ওনাদের গাফলতি হয়, তখন আমরা যে শিডিউলটা দিয়ে থাকি সেই শিডিউলের কারণে 50% অ্যামাউন্ট ডেমারেজ রেখে বাকিটা রিটার্ন করা হয়। যেমন এরকম অনেক গ্র্যান্ড ওপেনিং বা শোজ হয়ে থাকে যেটা অন ডেটে হয় না, পরবর্তী ডেটে হয়, তখন যে অ্যাডভান্সটা আমাদেরকে করা হয়ে থাকে সেটা আমাদের ওই নির্দিষ্ট শিডিউলটা যেহেতু লক করা হয়ে থাকে, তো ওই শিডিউলে তো আমরা অন্য কোনো কাজ নিতে পারি না, সো ডেফিনেটলি আমাদের ডেমারেজ অনুযায়ী 50% অ্যামাউন্ট কেটে রাখা হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস, যেটা অনেকে ফলো করে না, আমি ফলো করি, আমার সাথে কাজ করতে হলে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রমোশনের রুলস এটা না, ব্র্যান্ড প্রমোশনে না, যে কোনো আর্টিস্ট সেক্টরে, যে কোনো সেক্টরে যখন আপনি কাজ করবেন আপনার শিডিউল নেওয়া হয়েছে, তার মানে আপনি ওই সময়ে আর অন্য কোম্পানিকে শিডিউল দিতে পারছেন না, তার মানে ওই টাইমটা আপনার লস হচ্ছে, এবং প্রতিটা মিনিট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা হয়তো অনেকেই জানে না, সো আজকে আমি এটা বলে দিলাম। আর এই বিষয়টা যদি একটু বলতেন যে জুয়ার অ্যাপটা প্রমোশন করার ব্যাপারে। এটা নিয়ে অলরেডি আমাদের কেস হয়েছে, আমি নিজেই ওই প্রতারণা চক্রের বিরুদ্ধে জিডি করেছি, মামলা করেছি এবং ওটা স্টপ করানো হয়েছে, এবং আমি নিজে প্রতারণার শিকার হয়েছি, কারণ তারা আমাকে এটা জানায়নি যেটা একটু ভিন্ন ধর্মী অ্যাপ ছিল। এবং শুধুমাত্র হ্যাঁ, ওটা তো অনেক পুরনো কথা, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, এটা নিয়ে প্রেস কনফারেন্সও হয়েছে, ওল্ড টপিক। দীপ্ত টিভির আসলে আলাদা, হ্যাঁ, ওইজন্য আমি ক্লিয়ার করে দিলাম, ভিউয়ার্স থাকে তাদের জন্য একটু ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারটা। আরেকটা কথা উঠে এসেছে যে সম্প্রতি আমরা একটা ঘটনা কিন্তু দেখেছি যে বসুন্ধরার ওইদিকে একটা কাজের মেয়েকে খুব অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তার 4টা দাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তাকে খুব বাজেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং যিনি করেছেন বা যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তিনি একজন আসলে যতটুকু ভুল না করে থাকলে সেলুনের কোনো মালিক না, উনি সেলুনের মালিক না, ওনার বোন হচ্ছে সেলুনের মালিক, এবং এই সেলুনের আমি প্রমোশনও করেছি। এটাই তো আপনার নেক্সট কোশ্চেন হবে অবশ্যই। একদমই সেই সেলুনের প্রমোশন আপনি করেছেন, এবং অনেকে আপনার ভক্তরা আপনার প্রতি অনেক আসলে দুঃখ পেয়ে অনেকে আসলে এটা বলেছে যে বাড়ি সহ কেন তারপরে কোনো সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কোনো পোস্ট করলো না, বা একজন যিনি এমন অমানবিক নির্যাতন করেছে তার সম্পর্কে অনেকে তো আবার তার কিন্তু করেনি, ওনার বোনের, এটা আপনি আবার একটু নিউজটা দেখে নেবেন, এটা ওনার বোনের, ওনার না ঘটনাটা, এবং দুজনের চেহারা আলাদা। আর আমি ওনাদের প্রমোশনটা আরও 10 মাস আগে করেছিলাম। এখন তাহলে আমার কোনো প্রোডাক্ট বা কোম্পানির ওনারের সাথে চুক্তি করার আগে তার বাসায় গিয়ে জেনে নিতে হবে সে তার কাজের মেয়েকে মারে কিনা। আচ্ছা, এটা কি সম্ভব? না, বাসার হাড়ির খবর তো আর আপনি জানবেন না, এটা তো আসলে সম্ভব না। আপনি উত্তর দিয়ে দিলেন। একদমই আমরা আসলে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, সেটাই, মানে মানুষ যখন কথা বলে কোনো কিছু, তারা ভাবনার বাইরে থেকে এসে কথা বলে, বাট আমরা ডেইলি হচ্ছে কতগুলো ব্র্যান্ড ডিল করি, আমি হচ্ছে পার ডে হয়তো 8 থেকে 9টা লাইভ করি, অর্থাৎ 8 থেকে 9টা কোম্পানির আমি কাজ করছি, আমি চুক্তিতে আছি এতগুলো কোম্পানির, কে কার ঘরে কি করছে, কার সাথে তার স্বামীর সম্পর্ক কেমন, তার সাথে তার কাজের লোকের সম্পর্ক কেমন। সরি টু সে আমি কাজের লোক উচ্চারণ করছি, আমি কখনোই তাদেরকে এই চোখে দেখি না, আমি সবসময় মনে করি তারা আমাদের ভাই বোনের মতোই, এবং তারা আমাদের এখানে যে কাজটা করতে আসছে সেটা আসলে আমারই করার কথা, যেহেতু আমি করতে পারছি না তাই তাকে আমি রেখেছি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে। সো তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এভরিডে আমার লাইফের ক্ষেত্রে। তো আপনি যেহেতু বলেন, এজন্য আমি আসলে এই ওয়ার্ডটা ইউজ করলাম।
তো আমার কাছে বিষয়টা খুবই দুঃখজনক লেগেছে, কিন্তু আমি কোনো পোস্ট কেন করিনি, কারণ আমি যখন সেই কর্ণধারের সাথে কথা বললাম পার্লারের বিউটি স্যালন ওনার সম্পর্কে, উনি আমাকে আসলে অনুরোধ করেছিলেন যে এই টপিকটা নিয়ে আপু আপনি কথা বলেন না, কারণ কথা বলে অনেকে নেগেটিভলি নিবে, জিনিসটা আরও বেশি ভাইরাল হবে। আর নিউজে কিছু কিছু জায়গায় ওনাকে মেনশন করা হয়েছে, কিন্তু আসলে উনি এটার সাথে জড়িত ছিল না। মানে ওনার বোন, এটা বোন হচ্ছে এটার মালিক, তাও আবার কাজিন, ওকে, নট যে আপন বোন। কিন্তু আপনার প্রমোশনে কি ওই নারী যার উপর উনি ছিলেন না, উনি কেন থাকবেন? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা তো বুঝে গেলাম। পরবর্তীতে আমাকে যখন কেউ রিকোয়েস্ট করবে, তো তার রেসপেক্টের জায়গা থেকে আমি কোনো পোস্ট করিনি, দ্যাটস ইট। আচ্ছা, আবার অভিযোগ, আজকে সবকিছু ক্লিয়ার করছি আমরা। আপনি দুইবার নাকি কেক নিয়ে একটা ব্যাপার উঠেছে, একবারই এসেছে, আমি একটু বলি, আবারও বলছি, কোনো সমস্যা নেই। কেক নিয়ে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে আপনি কেক চাচ্ছেন তাদের থেকে, এবং অনেকে বলছে এটা ডিজিটাল ভিক্ষা। কথা হচ্ছে বাড়ি সহক আসলে 1 ঘন্টা বা 1 মিনিটের জন্য এত পারিশ্রমিক নেয়, কিন্তু কেন 1000 টাকা বা 2000 টাকার কেকের জন্য? উত্তর তো আপনারাই বলে দিচ্ছেন, কেকের জন্য আমাকে আর আসলে বলতে হচ্ছে মেসেজ না। করছে। এবং এমনও আছে যে আপনাকে ফ্রেম পাঠানো হয়েছিল, ভুল ফ্রেম পাঠানোর জন্য আপনি সেটাকে পেজে প্রমোশন করেননি। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমাকে আবার অন্যরাই বলে যে আপু এমন কিছু রিভিউ আপনি কেন পোস্ট করেন যখন আমরা ওটা কেনার পর আমরা প্রতারিত হব। আচ্ছা, পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু ওই পেজ আমাকে পোস্ট, মানে যে পোস্টারটা তারা মেক করে দিয়েছে সেখানে আরেকটা নাম লেখা, মানে বিবাহ বার্ষিকী বা বিয়ের আরেকটা নাম লেখা, কিন্তু পরবর্তীতে তো আপনাকে আবার সঠিক প্রোডাক্টটা আমি পাঠানো শেষ করি। হয়েছে। আমি তাকে যখন নক দিলাম, যেটা ভুল হয়েছে, তখন আমার মনে হয়েছে যে এই কোম্পানিকে যদি আমি প্রমোট করি, পরবর্তীতে যদি কেউ টাকা দিয়ে এ ধরনের ভুল কোনো কিছু চলে আসে, তখন সেটা আমার উপর দায়ভার পড়বে। আর ওটা আমি পোস্টও করেছি এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি। তো আর এটা কোনো পেইড প্রমোশন ছিল না, এটা পিআর ছিল। এবং পরবর্তীতে কিছু ঘটনা ঘটার পর আমরা আসলে পিআর নেওয়া টোটালি রূপে বন্ধ করে দিয়েছি। তো 1-2 জনের জন্য আসলে অনেকেই ভুক্তভোগী হতে হয়। এবং একটা সময় আমি অনেক উদ্যোক্তাদের ফ্রি কাজ করেছি, যেমন ওই কেকের বিষয়টা আপনি বললেন। আমি কিন্তু একটা কেকের ছবি পোস্ট করার জন্য বা একটা খাবার খাওয়ার জন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি, কারণ ওটা আমি রিভিউ করছি। সেটা আসলে এখন এই প্রোগ্রামে বলার কোনো বিষয় না, এটা আমাদের পেজে যখন তারা অফিসিয়ালি কাজ করতে যাবে তখন তারা জানতে পারবে যে কত রেমুনারেশনটা চার্জ করা হয়। বাট আমি যেটা বলছিলাম যে বিনা পারিশ্রমিকে আমরা যাদেরকে কাজ করে দিয়েছি, এগুলো আমরা এখন বন্ধ করে দিয়েছি, কারণ মানুষের জন্য কোনো কিছু করে কোনো লাভ নাই। আচ্ছা, আপনাকে সাবেক সরকারের আমলে ডিবি অফিসে যেতে দেখা যেত, এখনো কি ডিবি অফিসে কোনো কারণে যেতে দেখা যেত না? আমি শুধু একবারই গেছিলাম, কারণ আমাদের একটা এভিয়েশনের বিজনেস আছে, আপনারা জানেন। সো সেই এভিয়েশনের বিজনেস নিয়ে কিছু ব্যাপারে আমাদের পারমিশন দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা গেছিলাম। যেই সরকারি থাকুক না কেন, যখন যার কাছে যেতে হবে আমাদের বিভিন্ন ইভেন্টের পারমিশন নেওয়ার জন্য, তখন তো আমরা সেখানে যাব। তার মানে এই না যে এই টপিকটা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়াতে উঠানো হবে। আমি এইসব ছবিগুলো ডিলিটও করিনি, সেই ভিডিওগুলোও ডিলিট করিনি, কারণ আমি তো কোনো দোষ করিনি, এটা তো কোনো অপরাধ না। সরকার চেঞ্জ হবে, আমরা আর্টিস্টরা আমাদের কাজ করে যাব, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হাঁটলে নাকি রাস্তায় জ্যাম লেগে যায়, এবং আপনি যে লিপস্টিকটা পরেন সেটাও নাকি ভাইরাল হয়ে যায়? সেটা তো আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। এটা তো আপনিও বলেন না। আমি সেদিন রোডে দাঁড়িয়ে লাইভ করছিলাম, তো একটা গাড়ি থেমে গেছে, আমাকে দেখছিল, মানে বারিশ আপু দাঁড়িয়ে আছে, তো পরপর সব গাড়ি থেমে গেছে। মানে একটা গাড়ি থামলে তো পরপর সব গাড়ি, তো পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, তো হর্ন দিচ্ছে সবাই জোরে জোরে এবং সবাই দেখছে। তো পরবর্তীতে আমি বললাম যে এখানে দাঁড়ানো যাবে না, চলো চলে যাই, কারণ এখানে দাঁড়ালে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। আপনি কি নোয়াখালীর মেয়ে? হ্যাঁ। সুন্দরী মেয়ে ইজ ইকুয়ালস টু নাকি নোয়াখালীর মেয়ে? না, আমি এটা একদিন পোস্ট দেখলাম, তো পরবর্তীতে আমি পোস্টটা শেয়ার করেছি, আমার কাছে মজা লেগেছে, কিন্তু ওখানে কিন্তু আমি মেনশন করি নাই যে আমি নোয়াখালীর মেয়ে। আচ্ছা, মানে নোয়াখালীর মেয়ে মানেই সুন্দর হয়? না, এটা আমি একটা পোস্ট দেখলাম, তো আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস আমি শেয়ার করেছি। আমি আসলে মানে এটা মজার ছলে শেয়ার করা, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই। আচ্ছা, নোয়াখালীর ভাষায় কথা বলতে পারেন? না, একদমই পারেন না? না। আচ্ছা, তাহলে যদি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারতেন একটা প্রমোশন করতে দিতাম। যেহেতু পারছেন না, ওকে, ইটস ওকে। আচ্ছা, টনি এবং আপনাকে নিয়ে, সানভিজ ভাই টনি এবং আপনাকে নিয়ে একটা ডিজিটাল যুদ্ধ আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব দেখেছি। তো এখন তো আপনি আবার দেখা গেছে যে আপনি সানভিজ ভাই টনির শোরুমে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন কাপড় চোপড় কিনেছেন। তো সেক্ষেত্রে এখন কি মানে কি কি কিনলেন সেখান থেকে?
আমি একজন চিত্রনায়িকার বার্থডে ছিল, তো ওনার জন্য একটা গিফট কিনেছি ওখান থেকে। কারণ আমার এই প্রচারণাটার মাধ্যমে আমি আসলে জানাতে চেয়েছি যে আমাদের উচিত যে কোনো উদ্যোক্তাদের খারাপ সময়ের পাশে থাকা। দ্যাটস ইট, এটাই ছিল আমার মূল লক্ষ্য, সবাইকে বলা। টনি আপুর সম্পর্কে কিছু বলার আছে এখন এই মুহূর্তে? উনি অনেক সাহসী একজন নারী, আমার মনে হয় তিনি জীবন যুদ্ধে এগিয়ে যাবেন এবং ওনার সাথে আমার কোনো পার্সোনাল ক্ল্যাশ নেই, কখনো ছিলও না। এবং আমি আসলে এই ছোট দুনিয়ায় কারোর সাথে মনোমালিন্য রাখতেও চাই না। আমি মনে করি যে মনোমালিন্যের উপরেও আমাদের ভালোবাসা দেবার জন্য অনেক সুযোগ রয়েছে। বাহ, চমৎকার। আপনার হেল্পিং হ্যান্ড কতজন? আমি জানি যারা আপনার হেল্পিং হ্যান্ড তারা আপনার অনেক অনেক প্রিয় এবং অনেক কাছের মানুষ, কিন্তু আমরা যতটুকু জানি যে বাড়ি সহকের অনেক শিডিউল থাকে না, ডেফিনেটলি ওদেরকে ছাড়া তো পসিবল না, একদমই সম্ভব না। এবং আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, ওর টেক কেয়ারের জন্য বেবি সিটার রাখা হয়। আর আমি কখনোই না ওদেরকে ওই চোখে দেখি না, মানে আমি যেখানে বসছি ওরা আমার পাশে বসছে, আমি যেটা খাচ্ছি ওরা ওটা খাচ্ছে। ইভেন আমি যে কাপড় পরি, আমার যে মেয়ে অ্যাসিস্ট্যান্ট আছে বা যে বেবি সিটার আছে, ওরাও সেম কাপড় পরে। সেটা আমরা জানি এবং আপনি সবার প্রতি অনেক বেশি সদয়, এটাও আমরা জানি। কিন্তু আপনাকে ম্যানেজ করতে আসলে কতজনের দরকার হয়? একজন চুল ঠিক করে দিচ্ছে, একজন লিপস্টিক দিয়ে দিচ্ছে, একজন জামাটা পরিয়ে দিচ্ছে, একজন জুতাটা পরিয়ে দিচ্ছে, মানে এইরকম তো হচ্ছে নাকি? এটা তো আমি ডিজার্ভ করি, তাই না? আই ডিজার্ভ ইট। এবং এই লাইফের জন্যই তো আসলে এত কষ্ট করা, এত দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ। কেন আমি যদি নিজেকে একটু স্পেশাল ফিল নাই করাতে পারি, তাহলে একটা সময় আমি করেছি না, নিজের কাজ নিজে করেছি, নিজের মেকআপ নিজে করেছি, নিজের ব্যাগ নিজে টেনেছি, এই দীপ্ত টিভিতেই। তো আজকে আমি এখানে অন্যভাবে এসেছি না। কি হিসেবে ছিলেন আপনি দীপ্ত টিভিতে? আমি একটা সিরিয়ালের কাজ করেছিলাম এখানে, আর একটা খণ্ড নাটকও করেছিলাম ওখানে। পাত্রী চাই নাটকটার নাম ছিল, এবং ওখানে আমার বিপরীতে ছিলেন নাইম ভাই আর অহন আপু ছিলেন, ফারহানা মিলিও খুব সম্ভবত ছিলেন, আমি এখন ঠিক স্মরণ করতে পারছি না, ওটা এখনো আছে। পাত্রী চাই নাটকটার নাম ছিল। তখনকার বারিশাহক আর এখনকার বারিশাহকের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। তখন ব্যাগগুলো নিজেই টানতেন? হ্যাঁ। আর তখন আমার গাড়ি ছিল না, তো এই দীপ্ততে আসতে গিয়ে এত প্যারা হয়েছে তখন আমার, কারণ ওখান থেকে মানে নামিয়ে এখানে আসতে অনেক কষ্ট হয়েছিল। বলেন না, একটু ঘটনাটা জানতে চাই, মানে কি কি ছিল তখন আর কি কি এখন না। তখন মনে হয়েছিল যে একটা চ্যানেল এত ভিতরে কেন, মানে মেইন রোড থেকে এত ভিতরে কেন। বাট আজকে যখন গাড়ি দিয়ে আসলাম, মানে এর আগেও এসেছি যখন নাচের অনুষ্ঠানগুলোতে এসেছি, তখন মনে হচ্ছিল যে না ঠিক আছে, এই জায়গাটাই ঠিক আছে। মানে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়ি চালাই, যে দেখো একটু পরেই রাজপ্রাসাদ দেখা যাবে। আচ্ছা, যদি বলতেন যে কতজন আপনাকে ম্যানেজ করতে প্রয়োজন হয়? আমার টিমে তো প্রায় 10 থেকে 12 জন কাজ করে। এক একজনের আসলে এক একটা কাজ, যেমন ছবি তোলা, ভিডিও করা, মেকআপ, হেয়ার, ড্রেস স্টাইলিং, এই তো এগুলোই। আচ্ছা, আমার খাবার বানানো এটাও একটু ইম্পর্ট্যান্ট, কারণ আমি এক এক টাইমে এক একটা খাবার খাই, তো ওটা আর কি রেডি করতে হয়, ওটা একটা মেয়ে রেডি করে আমার জন্য। বারিশাহক মেকআপ দিয়ে সুন্দর না মেকআপ ছাড়া সুন্দর আপনার কাছে কি? আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনটা, সেটা মেকআপ দিয়ে হোক বা মেকআপ ছাড়া হোক, তার কথায়, তার আচরণে, তার শিষ্টাচারে বোঝা যাবে যে সে কতটা সুন্দর। আপনি অনেক দামি ড্রেস পরলেন, আপনি অনেক দামি মেকআপ নিলেন, বাট আপনি মানুষের সাথে খারাপ আচরণ করলেন, বা আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনার উপর সবাই বিরক্ত হলো, যেমন আজকে আমি সেটে এসেছি, যদি আমি এমন কোনো আচরণ করতাম বা এমন কোনো কর্মকাণ্ড করতাম যে তারা বিরক্ত হতো, তাহলে কিন্তু এই মেমোরিটাই তারা রাখতো সবসময়। তো মানুষকে একটা গুড মেমোরি দেওয়াটাই আমি মনে করি একটা আসল মনুষ্যত্বের পরিচয়, নট যে মেকআপ অর উইদাউট মেকআপ, ডাজন্ট ম্যাটার। এই কথার সাথে আমি একমত। আমি এ পর্যন্ত তো যতবার বারিশাহককে দেখেছি যে সব সময় তিনি টাইম মেইনটেইন করে খুব সুন্দর, মানে তিনটা মানে তিনটাই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওনাকে দেখলে অনেক বেশি মুডি মনে হয়, কিন্তু উনি আসলে এরকম মুডি না, তাই না? আপনাকে দেখে সবাই মুডি বলে কেন, অহংকারী বলে কেন? অহংকারী না, মানে আমি একটু কম কথা বলি এবং আমি কম কথা বলতে পছন্দ করি, কারণ কি আমাদের মেয়েদের উচিতই আসলে একটু পার্সোনালিটিটা এরকম থাকবে। যেমন অনেকেই আমাকে বলে যে এতদিন আপনি মিডিয়ায় কাজ করেছেন, আপনাকে কেউ কুপ্রস্তাব দেয়নি, আপনাকে কেউ গিভ অ্যান্ড টেকের অফার দেয়নি? না, দেয় নাই, কারণ সেই সাহসটাই তারা কখনো পায় নাই।
আমি ওভাবেই চলেছি। একদম যখন বারিশা হক ছিলেন না, মানে আজকে বারিশা হক কেউ দেয় নাই, নেভার। কারণ ওই যে সবাই এটাই জানতো যে আমি খুব মুডি, আমি খুব রাগী, আমি খুব অহংকারী, মানে এইটুকু পার্সোনালিটি একটা মেয়ের থাকতে হবে যে তাকে দুটা কথা বলার আগে মানুষ চিন্তা করবে। এবং আমি চাই এভাবেই মানুষ আমাকে ট্রিট করুক। কারণ আমাদের সমাজে আপনি দেখবেন যে যে মেয়েরা খুব বেশি মিশুক বা খুব বেশি মিশে যায়, এটা খারাপ না, মিলিয়ে দেখবেন আপনি, তাদেরকে সেসব মেয়েদেরকে মানুষ খুব ইজি গোয়িং মনে করে। লাইক আমি একটা কফি ডেটের অফার দিয়ে দিলাম, আমি একটা প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, বা আমি একটা গিভ অ্যান্ড টেকের অফার দিয়ে দিলাম, বাট হয়তো সে মেয়েটা এরকম না, সে মেয়েটা ন্যাচারালি মিশুক। তো এই জিনিসটা আমি যখন ফিল করেছি তখন আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রোডিউসার, কোনো ব্র্যান্ড ওনার কেউ আপনাকে কফি নেভার এভার। কাজ শেষ হওয়ার আগেই আমার গাড়ি রেডি, মানে যখন আমি আমার অ্যাসিস্ট্যান্ট বুঝে আমার মুখের কথা যে এখন প্রায় আমরা লাইভের শেষ সময় চলে এসেছি, এখন আমাদের বিদায় নেবার পালা, তখনই ফোন করে বলে দেয় গাড়ি রেডি করো, কারণ বিদায় শেষ, গাড়ি ধরতে যাব। এখন কিন্তু আগেও এরকম ছিল। আগে তো গাড়ি ছিল না, মানে তখন আমি না, তখন আমার কাজ শেষ, শুটিং শেষ, আমি আর এক সেকেন্ডও শুটে থাকবো না। এই মেইনটেনেন্সটা হয়তো সব মেয়েদের থাকা উচিত। আপনার থেকে অনেক কিছু শেখার আছে আসলে। তবে যাই হোক, আপনার আর্টিফিশিয়াল ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলে যে আপনার পা থেকে মাথা পর্যন্ত সবই আর্টিফিশিয়াল, এবং আপনিও এটাকে মজা ছলেই নেন এবং সুন্দরভাবে বলেন। আসলে কত পার্সেন্ট কোনটা আসলে আর্টিফিশিয়াল না? আজকে চুলটা তো আর্টিফিশিয়াল না, শিওর। আসলে বিষয়টা কি জানেন, অনেকেই হয়তো এই অ্যাস্থেটিক চেঞ্জেসগুলো করায় কিন্তু বলে না। এখন আমি বলি বিধায় মানুষ এগুলো বলতে পারে, অ্যান্ড ইটস ডেফিনেটলি ফাইন, কারণ আমি কোনো লুকোচুরির মধ্যে থাকা পছন্দ করি না। যখন আমার ডিভোর্স হয়েছে আমি সেটাও বলেছি যে আমার ডিভোর্স হয়েছে, আমার বিয়ে হয়েছে আমি সেটাও বলেছি আমার সেকেন্ড বিয়ে হয়েছে, আমার বেবি হয়েছে তখনও আমি সেটা হাইড করি নাই। তো আমার লাইফটা হচ্ছে অডিয়েন্সদের সামনে একদমই খোলা বইয়ের মতো। আমি যদি কোনো কিছু চেঞ্জেস করিয়ে থাকি আমার ফেসে, সেটাও আমি ওপেনলি বলবো। আমি কখনোই কোনো লুকোচুরির মধ্যে ছিলাম না এবং থাকবোও না ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু এটা নিয়ে যে এই যে নেগেটিভ কমেন্টসগুলো, অনেকে বলে যে পাপেটের মতো দেখা যায়, অনেকে বলে এলিয়েনের মতো দেখা যায়, অনেকে বলে যে কোই মিল গায়ের যে জাদু ক্যারেক্টারটা ওরকম দেখা যায়, এই বিষয়গুলো আসলে নেন কিভাবে? স্ট্রেস ফিল হয় না? কেন হবে? আমি তো জানি আমি কিরকম দেখতে। আপনি স্যাটিসফাইড আপনাকে নিয়ে? 100%, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন হব না? নিজের উপর নিজের কনফিডেন্স থাকতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। স্পেশালি হাজার হাজার মানুষের সামনে আপনি কখনোই কাজ করতে পারবেন না। যখন আমি মুটিয়ে গেছিলাম তখন মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলেছে, আবার যখন আমি শুকনা ছিলাম তখনও মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলেছে। মানুষ বলবেই। অনেকে তো বলে যে আপনি আগেই সুন্দর ছিলেন, এখন নাকি একটু আর্টিফিশিয়াল লাগে, প্লাস্টিক লাগে। এটা তারা জেনেছে বলে বলছে ডেফিনেটলি। আর দেখেন 10 বছর আগে আর 10 বছর পরে আপনার ফেসের স্ট্রাকচার একই রকম থাকবে না। মানুষ আসলে মন্তব্য করার জন্য মন্তব্য করে, এবং কেউ একজন আমাকে কথাটা বলেছিল যে বারিশ, তোমাকে নিয়ে মানুষ মন্তব্য করে, এটা তুমি প্রাউড ফিল করো, কারণ একদিন তোমাকে নিয়ে কেউ মন্তব্য করে নাই, কারণ কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না। সো একটা মন্তব্য পাওয়ার জন্য তোমাকে ওই লেভেলের ইম্পর্ট্যান্ট পারসন হতে হবে যে কেউ তোমাকে নিয়ে মন্তব্য করছে। আচ্ছা, আপনি অ্যাস্থেটিক সার্জারি করেন এবং যখন আপনার মানে মানুষ ডে অফ থাকলে হচ্ছে ঘুরতে যায়, আপনার ডে অফ থাকলে আপনি অ্যাস্থেটিক সার্জারির জন্য চলে যান এবং সবকিছু পরিবর্তন করেন। কি মনে হয় বারিশা হকের আর কি পরিবর্তন করা দরকার আছে? আমার মনে হয় যে আমার মধ্যে যেটা পরিবর্তন করা দরকার আছে সেটা হচ্ছে যে আমাকে আরও বেশি ম্যাচিউরড হতে হবে। আপনি ম্যাচিউরড না? যত হয়েছে আরও বেশি ম্যাচিউরড হতে হবে আমাকে, কারণ ক্যারিয়ারের বয়স যত বেশি হবে আপনার ম্যাচুরিটি লেভেল তত বেশি থাকতে হবে, এবং আরও ধৈর্যশীল হতে হবে আমাকে। এবং আমার কাছে মনে হয় যে বিগত দিনে আমি আমার ক্যারিয়ার রিলেটেড যে সকল ছোটোখাটো ভুল করেছি সেগুলো আমার শুধরে নিতে হবে এবং আরও বেশি সচেতন হতে হবে আমাকে। অ্যাস্থেটিক চেঞ্জেস তো খুব সামান্য একটা জিনিস। মানে আমি যতটুকু জানি অ্যাস্থেটিক চেঞ্জেসের মধ্যে আপনি আপনার বোচা নাকটাকে সোজা করেছেন, আপনি ভি শেপ করেছেন, হ্যাঁ, আরও অনেক কিছু করেছেন। এখন কি কোনো প্ল্যানিং আছে যে ভবিষ্যতে আপনি মুখের বা ফেসের
বা শরীরের যে কোনো একটা জিনিস না, পরিবর্তন আমার করবেন? যে কোম্পানির সাথে আমার চুক্তি আছে, ওনারা যখন লেটেস্ট কোনো আপডেটেড ভার্সন নিয়ে আসে, যেমন এখন বাংলাদেশে আরেকটা ভি শেপের একটা টেকনোলজি এসেছে, যেটা আগে ছিল যে সার্জারির মাধ্যমে অ্যাস্থেটিক, এখন এটা লেজারের মাধ্যমেই করা যাবে। ওটা পরবর্তীতে হয়তো আমরা একটা প্রমোশনের জন্য ট্রাই করতে পারি। তো যখন কোনো লেটেস্ট টেকনোলজি আসে বা কোনো আপডেটেড কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আসে, তখন সেটা করানো হয়ে থাকে এবং পেইড কোলাবোরেশন হয়ে থাকে। অনেকেই মনে করে যে আমাকে ফ্রিতে 1 লক্ষ 2 লক্ষ টাকার সার্ভিস দিচ্ছে, তাহলে হয়তো আমি টাকা নিচ্ছি না। নো, দিস ইজ টোটালি রং। কোনো অ্যাস্থেটিক সেন্টার যখন আমার সাথে কাজ করে, তখন তারা 1 থেকে 1.5 লক্ষ টাকার ট্রিটমেন্ট আমাকে ফ্রি দেয়, পাশাপাশি আমাকে সেই ট্রিটমেন্টটা করানোর জন্য পেমেন্ট করা হয় এবং সেটা খুব হাই রেমুনারেশন থাকে, কারণ সেটাতে একটু পেইন থাকে, সেটাতে একটু এফেক্টস থাকে এবং পরবর্তীতে একটু মেইনটেনেন্সের বিষয় থাকে। সো দ্যাটস ওয়াই আমার রেমুনারেশনটা হাই থাকে। তার মানে যে কোনো নতুনত্ব আসছে অ্যাস্থেটিক সার্জারিতে এবং সেটাকে গিনিপিগ আপনাকেই বানানো হচ্ছে। তো আপনার লাইক ভয় দ্যাট লাগে না? গিনিপিগ, দিস ইজ অ্যাস্থেটিক মডেল। এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। যারা বাংলাদেশের বাইরে, যেমন এটা চায়নাতে, কোরিয়াতে অনেক বেশি মাত্রায় প্রচলিত, ওখানে কিন্তু অ্যাস্থেটিক মডেলস আছে এবং দে আর হাইলি পেইড, যাদের ফেসের উপর অ্যাস্থেটিক চেঞ্জেস করে দেখানো হয়, যেটা সবাই পারে না করতে। এটা কি কোনো ক্ষতি হওয়া বা কোনো ডেফিনেটলি পার্শ্ব আমি করছি প্রতিক্রিয়া? না, এখানে কোনো ক্ষতি নাই। আচ্ছা আচ্ছা। এটাতে কোনো এফেক্টসও নাই, কারণ এটা হচ্ছে প্রতিটা ট্রিটমেন্ট করানোর আগে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি এটা নিয়ে পড়াশোনা করা হয়, এটা বিভিন্ন জায়গায় এটাকে টেস্ট করানো হয়, দেন এটা বাংলাদেশে আসে। তার মানে বারিশা হকের মতো এত সুন্দরী থাকতে হলে কিছুটা সার্জারির প্রয়োজন না, আছে। সুন্দরী থাকতে হলে নিজের মনটাকে ফ্রেশ রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য করতে হবে। আপনি নিজেই ভালো থাকলেন, আপনার পাশের মানুষটার খবর রাখলেন না, বা আপনার আশেপাশে কেউ কষ্টে আছে সেটা দেখেও আপনি হচ্ছে নিজেরটাই করলেন, আপনি সম্পদের পাহাড় গড়ে তুললেন, সেই সম্পদের ভাগীদার আপনি কাউকে করলেন না, সেটা আসলে কোনো সুন্দরতার প্রকাশ নয় বলে আমি মনে করি। আচ্ছা, বডিগার্ড সম্পর্কে সবার জানার আগ্রহ। আমার প্রশ্ন হচ্ছে, বডিগার্ডদেরকে আপনি মাসিক বেতন দেন নাকি ইভেন্ট প্রতি বেতন দেন? ইভেন্ট প্রতি। ইভেন্ট প্রতি মানে এটা হচ্ছে হায়ার করেন কোন একটা এজেন্সি? হ্যাঁ, এজেন্সি থেকে। আচ্ছা আচ্ছা। সম্প্রতি আপনি উপস্থাপনা করলেন আবার অনেক বছর পরে, আমি যতটুকু জানি যে বাংলাদেশ অ্যাচিভার অ্যাওয়ার্ড 2024-এ। তো কেমন লাগলো এতদিন পরে আসলে উপস্থাপনা করতে? ভালোই লেগেছে, বাট উপস্থাপনা করতে গিয়ে আমি গেস্টদের সাথে কোনো ছবি ভিডিও করতে পারি নাই, গেস্টদের সাথে কথা বলতে পারি নাই। তো সবাই আমাকে বলছিল যে তোমার সাথে ছবি তুলতে পারলাম না, তোমার সাথে কথা বলতে পারলাম না। পরবর্তীতে আমি অর্গানাইজারদের বলছিলাম যে আসলে হোস্টিং করলে ব্যাক স্টেজে বসে থাকতে হয় না, কোনো আনন্দ নাই, আর শো এর প্রেশার মাথার মধ্যে। তবে সাকসেসফুল হয়েছে শোটা, ভালো লেগেছে, অনেকদিন পর হোস্টিং করেছি। না, ওটা ছিল আমাদের হোস্ট যেহেতু আমি, ওটা জাস্ট একটা এন্ট্রি, ওটা কোনো পারফরম্যান্স ছিল না, জাস্ট একটা এন্ট্রি। খুবই সুন্দর লাগছিল। তবে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে পূজা চেরি যখন অ্যাওয়ার্ড নিচ্ছিল, আপনি পেছন থেকে ডাকছিলেন যে তাকে ডেকে আবার হচ্ছে তার সাথে একটা মুলাকাত করেছেন, এটা কিন্তু ভাইরাল হয়েছে এখন। পূজা চেরির সাথে আপনার কেমন সম্পর্ক? মানে দিঘি এবং অপু বিশ্বাসের সাথে তো খুব ভালো সম্পর্ক, পূজা চেরির সাথেও কি আপনার ভালো সম্পর্ক? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে তো দেখা হলে আমি যতবারই বলি যে আপনি কেমন আছেন, সবসময় বলে আপনি না, তুমি বলবা। মানে ও খুবই সুইট, ও সবাইকে খুব আপন করে নেয়, তো এটা খুব ভালো লাগে। ওর সাথে হয়তো আমার কাজ কম হয়, বাট ও খুবই সুইট একটা মেয়ে। এক সময় বারিশা হক ভ্যান থেকে 100 টাকা ড্রেস কিনেও পড়েছে। এখন বারিশা হকের ড্রেসের কি পরিমাণ, মানে কি পরিমাণ টাকার ড্রেস আছে, কি পরিমাণ টাকার মেকআপ আছে, কি পরিমাণ টাকার জুতা আছে? সবই মানে প্রমোশনের জন্য ফ্রি, কোনো কিছু কিনতে হয় না। আচ্ছা, আজকে আপনাকে বিবেচনা করি, সবসময় তো বিবেচনা করি এবং ভালো লাগে, সবাই জানতে চায় বারিশা হক কি পরে আছে। আজকে আমার জানতে ইচ্ছে করছে, ড্রেস পিয়ার না, এটা হচ্ছে একটা ডিজাইনার আমার জন্য বানিয়েছে, ওদেরও কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে। কিছু কিছু প্রোগ্রামে গেলে আমি ওদের ডিজাইন করা ড্রেস পরবো। তো আজকে যে ড্রেসটা পরেছি এটা ট্রেন্ড মার্টের একটা ড্রেস, ওরা আমার জন্য এটা রেডি করে দিয়েছে আজকে প্রোগ্রামে পরার জন্য। কানের দুল, এটা ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, এশিয়া জুয়েলস। তো ওরা হচ্ছে জুয়েলারি আমাকে পাঠিয়ে দেয় একসাথে, 100-200টা জুয়েলারি দিয়ে দেয়, ওগুলো আমি
করতে থাকি বিভিন্ন ইভেন্টে, এবং এটা আমাদের কন্ট্রাক্টেই লেখা আছে যে ওদের জুয়েলারিগুলো পরে আমাকে বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে। আচ্ছা, আমরা ব্র্যান্ডের নামগুলো উল্লেখ না করি, কারণ আমাদের তো আর টাকা দিচ্ছে না। যাই হোক, আপনার হাতে গোল্ডের ঘড়ি আছে আজকে? না না না, গোল্ডের ঘড়ি নাই, তবে ডায়মন্ড আছে। ডায়মন্ড, একটু জানতে চাই এটা কি, মানে না, এটা আমার নিজেরই কেনা। এটা আপনার কেনা? হ্যাঁ, আমি তো নিজেও কিনি। গোল্ডের ঘড়িও তো আমার কেনাই ছিল। ওটা তো মানে এত মানে এক্সপেন্সিভ জিনিস তারা আমাকে ফ্রি দিয়ে দিবে না। হ্যাঁ, ওদের কোম্পানির যখন আমি প্রমোশন করি তখন তো ডেফিনেটলি আমাকে আমার পারিশ্রমিক দিয়ে থাকে। আপনাকে আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে গিফট করে দেয়, আবার সেটার জন্য প্রমোশনের জন্য টাকাও দেয়। আপনাকে কেন ডায়মন্ডের ব্রেসলেট দিবে না? কি বলেন আপনি? এটা হয়তো দিবে। আচ্ছা, হ্যাঁ, একটা ডায়মন্ড কোম্পানি আমাকে পিআর দেয়, ওদের কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাট আমি না ওটা পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে এত এক্সপেন্সিভ জিনিস আমি ক্যারি করব, ওটার জন্য আমাকে একটা বডিগার্ড রাখতে হবে। মানে ওরা ডায়মন্ডের সেট পাঠাবে, ডায়মন্ডের জুয়েলারি পাঠাবে, এভরিথিং। তো পরবর্তীতে আমি ওনারকে বললাম যে ভাইয়া বুঝেনি তো, এত মানে আমরা যে শুটিং স্পটে যাই, কোথায় কখন থাকি, গাড়িতে এতে শুটিংয়ে, আমি আসলেই এটার দায়ভার নিতে চাচ্ছি না। আচ্ছা, একটু যদি বলি যে আপনার এই হাতেটা আপনি কিনেছেন? না না না, এটা হচ্ছে স্পন্সর। এটা স্পন্সর? হ্যাঁ। আচ্ছা, ডায়মন্ডের সাথে? না না না, এটা ডায়মন্ড কাটের। আমি ফিঙ্গার রিং এর কথা বলছি। ফিঙ্গার রিংটা ডায়মন্ড কাটের? না, ডায়মন্ডের। ফিঙ্গার রিংটা আমার ডায়মন্ডের, আমার কেনা। ডায়মন্ডের। এটা কি অনেক কস্টলি, মানে এক্সপেন্সিভ? ডায়মন্ডের যেরকম প্রাইস হয় ওরকমই। কেমন, একটু যদি জানতে চাই। এটা তো মানুষ বুঝে যে ডায়মন্ডের এই ধরনের একটা রিং এর প্রাইস কেমন হবে, দ্যাটস ইট। মানে আমার আইডিয়া নেই, তাই জানতে চাচ্ছি। যদি আপনি বলতে চান আর কি, না বলতে চাইলে সমস্যা নেই। এই ধরনের রিংগুলো আসলে 1 লাখ প্লাসই হয়। আচ্ছা আচ্ছা, এটা কি ভাইয়া গিফট করেছে নাকি? না, এটা আমি নিজেই কিনেছি, এবং আমি রিসেন্টলি আরেকটা কিনবো, কারণ এটা নভেম্বর মাস। নভেম্বর মাস মানেই হচ্ছে আমার জন্মদিন, এবং নভেম্বর মাসে আমি আমাকে ধুমধাম অনেক গিফট করি। আচ্ছা, এখন বারিশা হক তো একটা সময় অনেক কম দামি মেকআপ ইউজ করেছে, যদি একটু বলতেন আনুমানিক কত টাকা মূল্যের বারিশা হকের শুধু মেকআপ আছে? না, মেকআপও আমার একটা কোম্পানি থেকে আসে, কারণ ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। তো মেকআপের সব আইটেম ওরা আমাকে স্পন্সর করে, ওদের আইটেমগুলো দিয়ে আমি মেকআপ করে থাকি। ওরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আইটেমগুলোর কেমন আনুমানিক মূল্য হতে পারে? ওটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো সবই আজকে হাই এন্ড প্রোডাক্ট, 2000-3000 টাকার উপরে সবগুলোই প্রোডাক্ট। আচ্ছা, সব মিলিয়ে তাহলে বারিশা হকের 2-3 লাখ টাকার মেকআপ আছে? এটা আসলে কখনো কাউন্ট করিনি, আজকে গিয়ে কাউন্ট করতে হবে। আচ্ছা, দামি জামা, দামি মেকআপ, দামি গহনা আপনাকে কি এখন আকর্ষিত করে? না, একদমই না। কেন করে না? এভরিডে পড়তে থাকলে কেন আকর্ষণ করবে? এবং এখন আরেকটা জিনিস আমি ফিল করলাম যে যেহেতু এখন আমাদের রেস্টুরেন্টের বিজনেস আছে, মজাদার খাবারও এখন আমাকে আর আকর্ষণ করে না, কারণ এখন চাইলেই খাবার পাওয়া যায়, বুঝছেন? আপনি না অক্টোপাসের ফুল গ্রিল পছন্দ করেন? আমি তো দেখেছি। পছন্দ তো করি, বাট দেখা যায় কি একটা জিনিস যখন আপনি রেগুলার বেসিসে পাবেন, সেটার কিন্তু মূল্যায়ন আপনার জীবনে কমে যাবে। এটা তো ট্রু। তো এইটা আসলে আমি এটা বললে আসলে কেমন হবে আমি জানি না, বাট অনেকেই আছে যে এই ধরনের ড্রেস, রেডি হওয়া, মেকআপ করাটা তাদের ড্রিম। হ্যাঁ, ড্রিম থাকে, বা একদিনের জন্য যখন তারা প্রিপারেশন নেয় অনেক কিছু চিন্তা করে। বাট আমরা যেহেতু রেগুলার বেসিসে পড়ি, তো আসলে বছরের পর বছর, বছরের পর বছর করতে করতে না আসলে থাকে না। যেমন ঈদের দিন আমি একদমই মেকআপ করি না, একদমই নতুন কোনো গর্জিয়াস ড্রেস পরা, কোনো গর্জিয়াস অর্নামেন্টস পরা, এগুলো করি না। এমনকি আমি ঘর থেকেও বাইরে যাই না, আমি ঘরেই থাকি, ঘরের জামা পরে একদম, মানে ওটাই আমার কাছে মনে হয় এখন এক্সক্লুসিভ। মানে কম দামি রিল্যাক্সের জামা পরে আপনার কাছে ওটাই আমার কাছে ভালো মনে হয়। আর ঘরের ডাল ভাতটা কি এখন বেশি ভালো মনে হয়। এখন আমি বাইরের খাবার খুবই কম খাই, মানে একদম না পারতে খাই। মানে বাসায় আমি জাস্ট আমার মেয়েটাকে বলি তুমি আমার জন্য একটু ডাল ভাত আর ডিম ভাজি করো প্লিজ, দ্যাটস ইট। এবং আপনার একটা ফুড মেনু, দুপুরবেলার ফুড মেনু আপনি দেখিয়েছিলেন, সেখানে দেখা গেছে যে আপনি 3টা ডিম, সিদ্ধ ডিম দেখাচ্ছিলেন। অনেকে আবার প্রশ্ন করেছে আপনি কি 3টা সিদ্ধ ডিম খান দুপুরবেলা লাঞ্চে? হ্যাঁ। 3টা না, ওটা আমি ব্রেকফাস্টে খাই। আচ্ছা, 2টো খাই, শুধু সাদা অংশটা খাই। বুঝতে পেরেছি। আর 1 কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া, দ্যাটস ইট, এটাই আমার ব্রেকফাস্ট। আচ্ছা বারিশা আপু, আপনি নিশ্চয়ই একটা গল্প শুনে থাকবেন শেখ সাদির, যে একটা সময় তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তার জামা কাপড় ঠিক ছিল না বা সেই রকম ছিল না, তাকে ঢুকতে দেয়নি। তার পরবর্তীতে আবার যখন খুব সুন্দর রাজকীয় জামা পরে এসেছে, তখন তাকে অনেক আপ্যায়ন করা হয়েছে, ভেতরে ঢুকে খাওয়ানো হয়েছে। তারপর শেখ সাদি যেটা করলো যে সেখান থেকে খাবারগুলো নিয়ে পকেটে ভরছিল, যে আমার জামার জন্যই তো আমাকে সম্মান দেওয়া হলো, তাহলে আমি খাবারগুলো আমার পকেটেই ঢুকাই। বারিশা আপু, আপনার কি মনে হয় যে টাকা দিয়ে সম্মান কেনা যায়?
দেখুন, টাকা এমন একটা জিনিস যেটা আসলে অর্জন করতে হয়। আপনি তো আর এমনি এমনি টাকাটা কামাই করতে পারবেন না। টাকা কামাই করা এত সহজ না। মানুষে মনে করে এই যে 1 ঘন্টা লাইভ করে আমরা এত টাকা নিয়ে যাচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল যারা আছে তারা এত টাকা চার্জ করে না, আমরা কেন এত টাকা চার্জ করি? তো আমাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট, তাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট। তো কথা হচ্ছে যে টাকা কামাই করা কিন্তু এত সহজ না। টাকা কামাই করতে হলে ওই যে বলে না যে অনেকে যে জুতার ছালটাও খোয়ায় ফেলতে হয়, ঠিক তেমন যারা বড় বড় বিজনেস পার্সনরা আছে, যারা কোটি কোটি টাকার মালিক, এরকম চুটকি বাজায় হয়ে যায় নাই। আমি এরকম অনেক বিগেস্ট বিজনেস পার্সনদের সাথে কথা বলেছি যাদের স্টার্টিংটা যদি আপনি শুনেন আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এই মানুষটা একদিন এভাবে স্ট্রাগল করেছে। তো ওটা কিন্তু কেউ শুনে না, ওটা কিন্তু কেউ জানে না, শুধু দেখে যে সে দামি গাড়িতে চড়তেছে, ব্র্যান্ডেড কাপড় পরতেছে। বাট এই পর্যায়ে আসতে গিয়ে তার যে কী পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, কতদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি করেছি, বাট আমার চেয়েও আরও অনেক কষ্টের জীবন অনেকেরই আমি শুনেছি। বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকদের সাথে যখন আমাদের বিভিন্ন মিটিং থাকে বা যখন কোনো গেট টুগেদারে দেখা হয়, তখন আমরা শুনি এই ধরনের কথাগুলো। আমি শুনতে চাই, আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার শুরুটা কিভাবে ছিল এরকম, কারণ আমি এগুলোতে অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর এগুলো থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। আমরাও শুনতে চাই। আমি যতটুকু শুনেছি একসময় আপনার গাড়ি ছিল না, আপনি বাসে যাতায়াত করতেন এবং একসময় বাসে থেকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়েছিল। না, আমি যখন বাসে যাওয়া আসা করতাম তখন কিন্তু বাসে হিউজ মানে মানুষ কেন ছিল, কারণ তখন এই যে অ্যাপ কোম্পানিগুলো আসে নাই না, এখন কমেছে, কারণ এখন ওই যে অ্যাপে ডাক দিলে ওই যে কি গাড়ি না, বারিশা আপু আপনি হয়তো জানেন না, এখনো এমন বাসের যাতায়াতের রুট আছে যেখানে হাজার হাজার মানুষ বাসের জন্য দাঁড়িয়ে থাকে। আপনি সেই সময়ের কথা চিন্তা করেন যখন এই ধরনের অ্যাপ আসে নাই, তখন কি ধরনের মানে ভিড় থাকতো বাসে। মানে আমার তো মানে মনে হতো যে আমি 2-3 ঘন্টা আগে বের হতাম যে আমি বাসে সিট পাবো কিনা বা বাসে উঠতে পারবো কিনা, যে আমি টাইমলি, কারণ তখন আমি টাইম মেনটেন করতাম, তখন আমি খুবই টাইম মেনটেন করতাম। তো এখন তো আমি বলি যে এখন যাদের গাড়ি নাই বা যারা এখন কাজ করে তারা তো এখন ওই যে কি যেন মোবাইলে ডাক দিলে চলে আসে না গাড়ি, আমি এগুলো পারি না অবশ্য, রাইড শেয়ারিং, হ্যাঁ এগুলো চলে আসে। তো এটা ভালো, আমার মনে হয়েছে যে যখন আমরা কাজ করেছি এই ধরনের অনেক ফ্যাসিলিটিস আমরা পাই নাই। তো অনেক রাতে যখন শুটিং শেষ হতো আমাদের কিন্তু অনেক কষ্ট হতো যাওয়া আসা করতে, কারণ আমি সবসময় মনে করি যে একা সিএনজিতে বা ট্রাভেল করার চেয়ে যদি আমি এমন একটা জায়গায় যাই বা বাসে উঠি যেখানে অনেক মানুষ আছে, সেটা আমার জন্য বেশি সেফ মনে হতো। তো আমি সবসময় পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করার চেষ্টা করতাম, মানে যখন অনেক রাত হয়ে বাস পেতেন তো। হ্যাঁ, আর মাঝে মধ্যে দেখা যেত যখন অনেক লাগেজ থাকতো, অনেক জিনিস থাকতো, তখন হচ্ছে সিএনজি দিতাম। কিন্তু যেদিন সিএনজি দিতাম ওই দিন মনে হতো যে এই টাকাটা চলে গেল, এই টাকা দিয়ে আরো 2টা ড্রেস কিনতে পারতাম, আরে কেন শেষ হয়ে গেল টাকাটা। আগে তো পিআর পেতেন না, নিজের ড্রেস নিজে কিনতে। হ্যাঁ, তখন তো নিজের ড্রেস নিজেকেই কিনতে হতো। আচ্ছা, তো যে প্রশ্নটা ছিল, টাকা দিয়ে কি আসলে সম্মান কেনা যায় কি যায় না? হ্যাঁ, ডেফিনেটলি কেনা যায়, কারণ আবার এমন কিছু সম্মান আছে যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। যেমন রিসেন্টলি আমি একটা বাচ্চাদের স্কুলে বিচারক হিসেবে গেলাম। ওখানে ছোট ছোট বাচ্চাগুলো এসে যখন আমাকে সালাম করছিল, তখন আমার কাছে ফিল হলো যে এই সম্মানটা আসলে আমি কোটি টাকা দিয়েও কখনো কিনতে পারবো না। সেটা আমার কাছে অনেক স্পেশাল ফিল হয়েছে। তো আসলে দুটোই বোথ। টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? যেটা কেনা যায় ওটা কখনো রিয়েল লাভ হয় না, আর যেটা রিয়েল লাভ সেটার জন্য কখনো টাকা পয়সা দরকার হয় না। তবে হ্যাঁ, যখন আপনি সংসার জীবনে যাবেন তখন ডেফিনেটলি আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মানি তো দরকারই হবে আপনার সংসারটা চালানোর জন্য। আপনার মেয়ের নাম এইজেল। হ্যাঁ, আপনি কি জানেন দীপ্ত টিভির একটা তারকের সিরিয়ালের নাম ছিল এইজেল? হ্যাঁ, আমার শাশুড়ি মা তো ওটা দেখেই আমার মেয়ের নাম রেখেছে। আসলে হ্যাঁ, এটা আমি আজকে বললাম, এটা এর আগে কখনোই বলা হয় নাই। তো উনি ওই সিরিয়ালের বিগ ফ্যান ছিলেন এবং উনি ওই সিরিয়ালটা দেখতেন। তো আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমরা এ দিয়ে নাম ফাইন্ড আউট করছিলাম, কারণ ওর বাবার নামটা এ দিয়ে শুরু হয়। তো পরবর্তীতে আমি সীমান্ত, আলভি রায়হান সীমান্ত, সো ফার্স্ট অক্ষরটা দিয়ে বাবার নামের প্রথম অক্ষর দিয়ে মেয়ের নামটা রাখতে চাচ্ছিলাম। তো আমি তো নাম
পাচ্ছিলামই না খুঁজে। পরবর্তীতে আমার শাশুড়ি মা এই নামটা চুজ করলেন এবং সাথে সাথে আমরা সবাই পছন্দ করলাম, কারণ এটা খুবই ডিফারেন্ট এবং খুব কম শোনা যায় এই নামটা। আর এই নামের মানে মিনিংটাও খুব সুন্দর, গিফট অফ গড। তো পরবর্তীতে ওটাই রাখা হলো, কিন্তু আফসোস হচ্ছে যে আমার মেন নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে খুব কম মানুষ, আমি নিজেও মাঝে মধ্যে পারি না। যাক বাবা, একটা বিষয় ভালো লাগলো যে দীপ্ত টিভির তার্কিশ ডাবিং সিরিয়াল দেখে আপনার বারিশা হকের মেয়ের নাম রাখা হয়েছে। এই জন্য আমার শাশুড়ি মাকে ধন্যবাদ, কারণ আসলে সিরিয়াল তো ওভাবে দেখা হয় না আমাদের, বাট উনি দেখেন, তো উনি ওখান থেকে নামটা আসলে পিক করেছেন। আচ্ছা, আপনি বাংলাদেশের প্রথম প্রেগনেন্ট একজন নারী হিসেবে র্যাম্পে কাজ করেছেন, তাই না? জি। তো ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে মেয়েকে নিয়েও তো এখন দেখতে পাচ্ছি র্যাম্পে হাঁটেন মাঝে মাঝে, বিষয়টা কেমন লাগে? বিষয়টা খুবই দারুণ ছিল, তবে মজার ব্যাপার ছিল যে আমি খুব কনফিউজ ছিলাম যে র্যাম্পে যেহেতু সবসময় হাই হিল পরে হাঁটতে হয়, তো আমি যেহেতু প্রেগনেন্ট আমি কি হাই হিল পরে হাঁটবো? তো প্রথমে আমি একটা হিল শু পরেই গেছিলাম। পরবর্তীতে ব্যাক স্টেজে ছিলেন টুম্পা মা, মানে আমি ওনাকে মাই বলি কারণ উনি হচ্ছেন আমার খুবই শ্রদ্ধেয় এবং টুম্পাপুর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। আপনি অ্যাডলফকে আবার পাপা বলেন, এটার কথাটাও জানেন? না, আগে বলতাম, এখন বলি না। বলেন না? না। আর ভালোবাসার জায়গা থেকে তো বলাই যায়। উনিও আমাকে শোবিজ ইন্ডাস্ট্রিতে যখন আমার স্টার্টিং ছিল উনি আমাকে অনেক কাজ দিয়েছেন এবং ওনার মাধ্যমেই আমার আসলে মডেলিংয়ের কাজ শুরু করা। অ্যাডলফ খানের কথা বলছি। এখন বলেন না কেন? কারণ আমি বেশ কিছু জায়গায় দেখেছি যে ওনার আমার প্রতি যে মনোভাব সেটা আসলে পজিটিভ না। তো পরবর্তীতে আমি এই জিনিসটা আসলে অ্যাভয়েড করে গেছি, আর এটা নিয়ে আমি আসলে কথাও বলতে চাই না। কারণ এক একজনের মন বদলে যেতে পারে, এক একজনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে বা ভালো নাই লাগতে পারে, এখন এটা ডেফিনেটলি তার ব্যাপার। আমি যে কথাটা বলছিলাম তখন টুম্পা মা আমাকে বললেন যে বারিশ তুই একদম মানে এগুলো নিয়ে চিন্তাই করিস না, তুই হিলটা খুলে ফেল, আমি তোকে স্লিপার দিচ্ছি, তুই স্লিপার পরেই হাঁটবি। পরবর্তীতে আমি স্লিপার পরেই আসলে র্যাম্পে হেঁটেছিলাম। আচ্ছা, তার মানে ওই অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। তবে আমি যেরকম ঠিক সেভাবেই আমাকে প্রেজেন্ট করা হয়েছে। আপনি মেয়েকে নিয়েও মাঝে মাঝে দেখি খুব সুন্দরভাবে র্যাম্প ওয়াক করেন বা র্যাম্প মডেল হিসেবে কাজ করেন। আচ্ছা, কখনো এইজেল যদি বড় হয়ে বলে আম্মু আমি র্যাম্প মডেল হব, তাহলে আপনি কি মেনে নেবেন? হ্যাঁ, কেন নয়, এটা ও সিদ্ধান্ত নেবে যে ও কি হবে। আর কোনো ইচ্ছে নেই এইজেল কি বানাবেন? আমার সবসময় একটা প্রফেশন খুব ভালো লাগে, ডক্টর। কারণ ডক্টর হচ্ছে একটা মানুষের না, যখন সে অসুস্থ হয় তখন কিন্তু সে আর কোনো কিছু চিন্তা করে না। আমরা বলি না যে অবশ্যই উপরে আল্লাহ তাআলাই হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি হচ্ছে একটা মানুষের প্রাণ দিতে পারবে, প্রাণ নিতে, কিন্তু যে সিচুয়েশনটা আমরা থাকি যে ডক্টর প্লিজ আমার রোগীটাকে আপনি বাঁচান, তো এই কথাটা কিন্তু অনেক বড় একটা কথা। তো আমি সবসময় মনে করি যে যেটা আমি পূরণ করতে পারি নাই বা ওর বাবা যেটা পূরণ করতে পারে না ওটা আমাদের মেয়ে পূরণ করবে। তো ডক্টর প্রফেশনটা আমার কাছে খুব ভালো লাগে। আর এজেলও দেখি খুব ইন্টারেস্টেড, ডক্টর সেট নিয়ে এসে তার নানুকে তার দিদিকে হচ্ছে ট্রিটমেন্ট করায়, হ্যাঁ দাদা কাশলে ট্রিটমেন্ট করায়। তো আমি এটা দেখি যে ওর মধ্যে ইন্টারেস্ট আছে। তো আমি বলি যে মামুনি তুমি কি হতে চাও? তো আমি শুধু ডক্টর হতে চাই। আচ্ছা, তাহলে ডক্টর হলো কাকে কাকে ট্রিটমেন্ট করবে? শুধু দিদিকে ট্রিটমেন্ট করবে, মানে ওর দাদিকে ট্রিটমেন্ট করবে, আর কাউকে ট্রিটমেন্ট করবে না। মানে এটা আমার কাছে খুব মজা লাগে। তো এটা আসলে ওর উপর ডিপেন্ড করে যে ও কি হতে চায়। এবং যেমন আমি যে সেক্টরে কাজ করছি ব্র্যান্ড প্রমোটিং, এটাও কিন্তু আমি কখনোই ভাবি না যে এই সেক্টরে আমি কাজ করব, কারণ এই সেক্টরটা তখন আসেই নাই। তো যখন তখন বড় হবে ইনশাল্লাহ তখন তো দেখা যাবে আর অন্য অন্য অনেক সেক্টর ক্রিয়েট হয়ে গেছে, সেগুলোতে হয়তো কাজ করতে পারে। বারিশা হক কি বাচ্চাকে প্রপারলি টাইম দিতে পারে কাজের প্রেশারে? না, আমি সবসময় মনে করি যে বাচ্চাকে প্রপারলি টাইম দেওয়াটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যেটুকু সময় দিচ্ছেন সেটুকু আপনি প্রপারলি দিচ্ছেন কিনা। এখন 24 ঘন্টা আপনি বাচ্চার সাথে আছেন, কিন্তু বাচ্চার সাথে আপনার বন্ডিং তৈরি হয় নাই, বা বাচ্চা ব্যথা পাইলো বা কী খেতে পছন্দ করলো বা কোথায় যেতে পছন্দ করছে এটা আপনি জানেন না। সো এটা কোনো মানে কি বলবো যে এই বন্ডিংয়ের কোনো মানে নাই। আবার আমার সাথে যেমন আমার মেয়ের যে বন্ডিংটা, যেমন আমি কাজে আসার আগে যদি ওকে বলে যাই যে মামুনি আমি এখন লাইভ করতে যাচ্ছি, তুমি লক্ষ্মী হয়ে থেকো, আমি আবার রাতের বেলা আসবো, তুমি এইগুলো খাবে, এইগুলো দেখবে, সো ও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ওভাবে। সো এটা আসলে এক একটা বাচ্চার সাথে না এক একটা মায়ের বন্ডিংটা ক্রিয়েট হয়ে যায়। যেমন ও ঘুরতে অনেক পছন্দ করে, তো
আমি ওকে বিভিন্ন জায়গায় জন্য নিয়ে যাই, আমরা একটা লম্বা ভ্যাকেশনে দেশের বাইরে চলে যাই, ও ঘুরতে পছন্দ করে, তো ওটা আমি প্রায়োরিটি দিই যে ঠিক আছে। যেমন আমি ঘুরতে পছন্দ করি না, আমি রেস্ট নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি ঘুরতে গেলে আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, লাগেজ প্যাক করো, ঘুরতে যাও। আর যখন আমরা সাধারণত দেশের বাইরে যাই দেখা যায় যে এত বেশি ফ্যাসিলিটিস তো থাকে না, এত বেশি হেল্পিং হ্যান্ডস থাকে না, সব নিজেকে করতে হয়। তো পরবর্তীতে আমার কাছে মনে হয় যে আমি এসে আরও টায়ার্ড হয়ে গেলাম, এবং আসার পর আবার অনেক টাইট স্কেজুয়ালের কাজ থাকে, রেস্ট হয় না। বাট ওর জন্য আসলে ঘুরতে যাওয়াটা মানে বাচ্চা পছন্দ এত করে। শিডিউল জটিলতার মধ্যে আসলে রেস্ট নেওয়ার সময়টাই পান না। আমরা যতটুকু জানি যে সীমান্ত ভাইয়াকে আমরা অনেকভাবে চিনি, তিনি এখন রেস্টুরেন্টের বিজনেসও করছেন। তবে একটা বিষয় কিন্তু অনেকেই জানে না, যেটা হচ্ছে সীমান্ত ভাইয়া একজন, বা আপনার হাজব্যান্ড, তিনি কিন্তু একজন মিউজিশিয়ানও, আমি যদি ভুল না করে থাকি, তার একটা ব্র্যান্ডও আছে। তিনি গিটারও বাজাতে পারেন, তবলা কি বাজাতে পারেন? আচ্ছা, তার ব্যান্ড সম্পর্কে যদি কিছু বলতেন। ও হচ্ছে একটা মিউজিক ব্যান্ড, এটা ওর একদম স্কুল লাইফ থেকে ছিল, ওরা স্টেজ শো করতো। তো পরবর্তীতে হচ্ছে ওইটা কন্টিনিউ তেমন একটা করে না, কারণ এটাতে অনেক সময় দিতে হয়। ও যেহেতু মিউজিক সেক্টরে যায় নাই, ও বিজনেস সেক্টরে চলে আসছে, তো ওটাতে মাঝে মধ্যে যায়, ওরা প্র্যাকটিস করে, ওদের ওই বন্ডিংটা আছে, ওটা আমার ভালো লাগে এবং অ্যাপ্রিসিয়েট করি আমি। তো আমার মেয়ে কয়েকদিন আগে গিটার দেখে অবাক হয়ে গেছে, যেটা কি এত বড় একটা জিনিস, এটাতে কি হয়, এটা কিভাবে বাজায়। তো পরবর্তীতে আমার মেয়েকেও গিটার বাজানো শেখাচ্ছিল, ও খুব ইন্টারেস্ট ফিল করলো। বাহ, চমৎকার। আচ্ছা, সব কিছুতেই তো বারিশা হক আসলে টাকার বিনিময় ছাড়া তো কিছু হয় না, কিন্তু স্বামীর রেস্টুরেন্টের প্রমোশন করছেন, সেখানে টাকা নিচ্ছেন তো ঠিকঠাকভাবে? না, ওটা তো আমারও অংশীদার আছে, মানে আমরা তো জয়েন্ট বিজনেস করছি। আর যেটা হচ্ছে ওর এভিয়েশন কোম্পানি, ওটা হচ্ছে ওর পার্টনারশিপ, ওখানে আমার পার্টনার নাই, বাট আমি ওদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং সেটার জন্য একটা বড় অঙ্কের টাকা অলরেডি আমাকে অ্যাডভান্স করা আছে প্রমোশনের জন্য। স্বামীর এভিয়েশন কোম্পানির প্রমোশনেও বারিশা হক টাকা নিচ্ছেন। তবে বারিশা হক আমরা দেখেছি যে গত জন্মদিনে বারিশা হক এভিয়েশন কোম্পানির হেলিকপ্টার দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছে। ওটা আমার হাজবেন্ডের সারপ্রাইজ ছিল। আচ্ছা, না আমি জানতাম না, আমার হাজব্যান্ডের একটা সারপ্রাইজ ছিল। তো পরবর্তীতে আমি মানে ও যখন আমাকে বলেছে যে এয়ারপোর্টে যাব, আমরা রেডি হব, তো তখন আমি ভেবেছি যে হয়তো মানে কি হতে পারে, মানে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোথাও কি যাব, আবার মেয়েকে রেখে যাচ্ছি। আমি বলছিলাম যে আমরা যদি কক্সবাজার যাই বা চিটাগং যাই, তাহলে মেয়েকে নিয়ে কেন যাচ্ছি না। তো পরবর্তীতে দেখলাম যে একটা হেলিকপ্টার জয় রাইড ওরা অ্যারেঞ্জ করেছে আমার জন্য। বাহ, চমৎকার। একটু যদি এভিয়েশন কোম্পানি সম্পর্কে বলতেন, আসলে এটা দিয়ে কি আসলে যে কেউ হেলিকপ্টারে ঘুরতে পারবে এরকম কিছু? হ্যাঁ, আমাদের হচ্ছে জয় রাইডটা জনপ্রতি 5,000 টাকা। তো এটা খুবই ভালো একটা অফার। এটা হচ্ছে 10 মিনিটস একটা জয় রাইড থাকে। যে কোনো স্পেশাল দিনে আসলে আপনি প্রিয় মানুষকে সারপ্রাইজ করতে পারেন। আবার পুরো হেলিকপ্টারও চাইলে আপনি রেন্ট নিতে পারেন। আর আমাদের হেলিকপ্টার বাংলাদেশে ফার্স্ট টাইম হচ্ছে সেন্ট মার্টিনে ল্যান্ড করার পারমিশন পেয়েছে, এবং এটা হচ্ছে সেনাবাহিনীদের সাথে একটা যৌথ একটা কোলাবোরেশনে আমরা এই কাজটা করছি। সো এটার জন্য আমরা অনেক এক্সাইটেড, এবং ইনশাল্লাহ আমাদের এন্ড অফ নভেম্বর হচ্ছে রাইডগুলো স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের কোম্পানির জন্য, কারণ হেলিকপ্টারের মানে এর আগে কখনোই সেন্ট মার্টিনে ল্যান্ড করে নাই, এবং সেন্ট মার্টিনে যারা ফরেন পর্যটক আছেন তারা আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য হয়তো দেখতে চায়, বা আমাদেরও এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন বা অনেক বাচ্চারা আছেন যারা হয়তো শিপে করে যেতে পারেন না, তারা হচ্ছে হেলিকপ্টার রাইডটা নিতে পারবেন। আচ্ছা, বেশ ভালো। এবার একটা মজার প্রসঙ্গ, সেটা হচ্ছে বারিশা হকের সব কিছুই ভাইরাল হয়, আপনি নিজেও বলেছেন। একটা ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি আপনার ক্যামেরাম্যানকে টাটা বাবাই দিচ্ছেন, এবং আমরা দেখি যে ইন্ডিয়ান অভিনেত্রী রাখি সাওয়ান, তিনিও কিন্তু বিভিন্ন ক্যামেরা দেখলে বাই বাই দিতে থাকে। দীপিকাও তো দেন। দীপিকাও দেন? আচ্ছা, সব সেলিব্রিটি, তাহলে রাখির কথা কেন উঠলো? ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আপনার কি এই প্রসঙ্গটা ভালো লাগেনি রাখি সাওয়ানের সাথে আপনার তুলনা? রাখি সাওয়ান তো আমি মনে করবো একটা ইন্সপায়ারেশন। একটা মেয়ে একটা মানে বস্তি থেকে উঠে এসে সে সুপারস্টার হয়েছে, কেন আমার ভালো লাগবে না? আমি কখনোই মানুষকে ছোট করে দেখি না। শাহরুখ খান পর্যন্ত নিজের ইন্টারভিউতে বলেছে রাখি সাওয়ানকে স্যালুট। বাহ, চমৎকার। তো আপনি ক্যামেরাম্যানকে নিজের, অনেকে জিজ্ঞেস করে মজা ছলে যে নিজের ক্যামেরাম্যানকে টাটা বাই বাই দেওয়ার কি আছে? তুমিও দাও, তোমাকে কে মানা করেছে? তুমিও একটা ক্যামেরাম্যান নিয়ে আসো, ক্যামেরাম্যানের পেমেন্ট করো, সেও তোমাকে টাটা বাই বাই দিয়ে ভিডিও করে দিবে। সিম্পল, মাই লাইফ মাই চয়েস। বাহ, চমৎকার। জেলাস না হয়ে নিজে কিছু করো, তাহলে তুমিও টাটা দিতে পারবে, সেটাও ভাইরাল হবে। ওকে, আপনাকে অনেকে কারিনা কাপুরের রেপ্লিকা বলে, কেন বলে?
সেটা তো তারা বলতে পারবে, আমি দেখেছি এই জিনিসটা। আবার বাংলাদেশের কারিনা কাপুর, গরিবের কারিনা কাপুর, ও মাই গড। আপনাকে তো গরিবের নীতা আম্বানিও বলে, এবং বলে যে আপনি নাকি নেকলেস পরেন, আপনি নিজেও দেখিয়েছেন নেকলেস পরেন নীতা আম্বানির, ইভেন চুলের কালার করেন নীতা আম্বানির মতো। আপনি কি আসলে গরিবের নীতা আম্বানি নাকি বড়লোকের নীতা আম্বানি? না, বিষয়টা কি, না আমি এখন পর্যন্ত আমি বলবো যে আমি খুবই সাধারণ, আমি সাধারণই থাকতে চাই। বাট আমার ক্যামেরার সামনে যে লাইফটা আমি দেখাই, এটা ডেফিনেটলি আমার প্রফেশনের জন্য। আমি আমার পার্সোনাল লাইফে আমি বাসায় যখন থাকবো এভাবে রেডি হয়ে এভাবে দামি গহনা দামি ড্রেস পরে থাকবো না ডেফিনেটলি। সো আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মাঝখানে একটা বিরাট একটা লাইন আছে যেটা কেউ ক্রস করতে পারবে না। ইভেন আমার একটা রুলস আছে যে আমি যেসব কোম্পানির ওনারদের সাথে কাজ করি, অনেকেই বলে না যে আপু আপনার বাসায় যেতে চাই বা বাসায় দাওয়াত দিতে চায়, বাসায় দাওয়াত খাবো বা এরকম বলে, এটা ভালোবাসার জায়গা থেকে বলে। বাট আমি সবসময় মনে করি কি যে প্রফেশনাল সম্পর্ক না প্রফেশনালি থাকা উচিত, কাজের বাইরে আসলে বেশি কথা বলা উচিত না। কারণ পাতিল যত কাছে যাবে ততই কিন্তু ঠোকাঠুকি লাগার সম্ভাবনা থাকবে। প্রফেশনাল সম্পর্ক প্রফেশনালের মতোই থাকা উচিত, এটা আমি মনে করি। এবং এতে সম্পর্ক ভালো থাকে, দূরত্ব বজায় রাখা উচিত, একটা মিনিমাম দূরত্ব বজায় রাখা উচিত। আচ্ছা, একটা বিষয় জানার ইচ্ছে যে আপনি যখন বাসায় যান তখন অনেক সময় ফেসিয়াল কিছু ট্রিটমেন্টের লাইভ করেন, যেটা হচ্ছে আপনি ওয়াশরুম থেকে করেন। এটা নিয়ে অনেকে, মানে আপনি সবকিছু নিয়ে আলোচনা, সো এটা নিয়ে অনেকে বলে আচ্ছা মোবাইল যে ওয়াশরুমে নিয়ে গেছে পানি টানিতে পড়ে যায় না বা ওয়াশরুমের কমোডে পড়ে যায় না, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমার তো একটা রেস্টরুম না, আসলে আমাদের বাসায় মাল্টিপল রেস্টরুম এবং এক একটা রেস্টরুমের এক একটা কাজ। যেমন যেই রেস্টরুমে হচ্ছে আমি স্কিন কেয়ার লাইভ করি, ওই রেস্টরুমে হচ্ছে শাওয়ার নেওয়া হয় না। তো শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা রেস্টরুম আছে যেখানে শুধুমাত্র শাওয়ার নেওয়া হবে, ওখানে আবার ফেসিয়ালের কোনো কাজ করা হবে না ফেসের। আবার আমার মেয়ের জন্য একটা আলাদা রেস্টরুম আছে যেটা শুধু আমার মেয়ের জন্য, ওটা আর কেউ ইউজ করবে না, মানে ওখানে বাচ্চাদের সব আইটেম অ্যান্ড প্রোডাক্টস থাকে। তো এটা তো মানুষ জানে না, এজন্য এই বিধায় এরকম কথা বলে, এই আর কি। সম্প্রতি বুবলির একটা ড্রেসকে নকল করে বা বুবলিকে কপি করার একটা বিষয় কিন্তু উঠে এসেছে বারিশা হকের। একই রকম ড্রেস পরে বুবলিও হেঁটেছে, বারিশা হক হেঁটেছে, এটা ব্যাপারে, এই ব্যাপারটা কিছু বলতে চান? নো কমেন্টস। মানে ওনাকে কি আপনি কপি করেছিলেন? দেখেন, উনি হচ্ছেন চলচ্চিত্রের একজন মানুষ, আমি হচ্ছে একজন লাইভ প্রেজেন্টার। ওনাকে কেন আমি কপি করতে যাব বা উনি বা কেন আমাকে কপি করতে যাবেন? আবার অনেকে এরকম বলেছে যে কাকে বেশি সুন্দর লাগছে, কে ড্রেসটা বেশি ভালোভাবে ক্যারি করতে পারছে। এটা কেউ জানতে চায় নাই তোমাদের কাছে বাবা, এটা কেউ জানতে চায় নাই, আমিও জানতে চাই নাই, উনিও জানতে চায় নাই। সো রিল্যাক্স, তোমরা ঘুমাও বাসায়। আচ্ছা, আপনি গোল্ডের ঘড়ি নিয়ে যখন কথা বলেছেন, অনেকে বলেছে যে জাহিদ খানও ঘড়ি নিয়ে কথা বলে, তো জাহিদ খানের সাথে আপনার মিডিয়ার সম্পর্ক কেমন? প্রফেশনাল সম্পর্ক। আচ্ছা, মানে ওনাকে নায়ক হিসেবে কেমন লাগে আপনার? ডেফিনেটলি উনি খুব ভালো একজন মানুষ। আমি ওনার সিনেমা দেখি নাই, সো আমি ওটা বলতে পারবো না যে কত 10 on 10, বাট উনি অনেক হেল্পফুল একজন পার্সন। এবং ওনার গণ্ডিতে যদি থাকে যে উনি এই হেল্পটা আমাদেরকে করতে পারবে, আর উনি ছোটদেরকে অনেক স্নেহ করে, অনেক সাপোর্ট দেয়, খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ। আচ্ছা, লাইভে টাকা এবং খাবার দেখান, এটা কেন? ভাইরাল হওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। কেন? ওমা, ভাইরাল হওয়াটা ভিউ ভালো হবে, সেল ভালো হবে, কোম্পানির বেনিফিট হবে, কোম্পানির বেনিফিটই তো আমি দেখবো দিন শেষে, তাই না? আচ্ছা বারিশা আপু, অনেকে আছে না ভাইরাল হওয়ার জন্য আসলে অনেক কিছু করে ফেলছে এখন। আমি আপনাকে মেন করছি না, মানে অনেককেই তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভাইরাল হওয়ার জন্য কতটুকু নিচে নামা যায়। আসলে ভাইরালের এই প্রতিযোগিতাটা কি আমাদেরকে অসুস্থ করে তুলছে কোনোভাবে? অনেক ক্ষেত্রে, কারণ অনেকেই আছে যারা ভিউ বানানোর জন্য মানুষের নামে আজে বাজে কথা বলছে, লাইভে এসে মিথ্যা অপপ্রচার করছে, মানুষকে নেগেটিভ কমেন্ট করছে, মানুষকে গালাগালি পর্যন্ত করছে। কিন্তু এটাকে তো এখন আবার বলা হয় যে ভালো ভালো ব্যাপার। যেমন আপনার নামে যদি কেউ একটা ভাইরাল কিছু ছড়ায়, সেক্ষেত্রে আপনার সেল বেড়ে যাচ্ছে, আপনি নিজেই বলেছেন। এটা তো আমি আমার কথা বলছি, আমি তো সমাজের কথা বলছি যে সমাজ তাদের কাছ থেকে কি শিখতে পারবে। অনেকেই আছে লাইভে এসে এমন ধরনের শব্দ চয়ন করেন যেগুলো আসলে একটা বাচ্চা যদি সেই লাইভটা দেখে তাহলে সেই বাচ্চার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তো আমরা যেমন আমি আপনি বলেন যে টাকা দেখাচ্ছি, খাবার দেখাচ্ছি, এগুলো কিন্তু সমাজের কোনো ক্ষতি হচ্ছে না। আমি তো কোনো খারাপ শব্দ চয়ন করছি না বা আরেকটা মানুষকে নিয়ে আমি খারাপ মন্তব্য করছি না, আমি তো সমাজের কোনো ক্ষতি করছি না, আমি এন্টারটেনমেন্টের জন্য কাজ করছি।
সো যতক্ষণ পর্যন্ত আমি এন্টারটেনমেন্টের জন্যই কাজ করব সেটা অবশ্যই আমি পজিটিভলি নেই, বাট কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা নেগেটিভ হওয়ার জন্য মানে ভিউ করার জন্য বিভিন্ন নেগেটিভ কিছু করে থাকে, সেটা আসলে আমি কখনোই মনে করি না যে দরকার আছে। আপনার সামাজিক কার্যকলাপ করার জন্য একটা সংগঠন আছে গিভ আ হ্যান্ড, এবং এই ধরনের আসলে সহায়তামূলক কর্মকাণ্ড করার সময় অনেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? অনেকবার হয়েছি, কারণ আমরা যখনই যেখানে খাবার দিতে যাই, মানে বিনামূল্যে আহার বিতরণ করতে যাই, ও মাই গড, এত বেশি মানে ক্রাউড হয়ে যায় যে জীবন নিয়ে ফিরে আসা দেয়, একদম মানে জীবন নিয়ে ফিরে আসতে হয় ওরকম সময়। এটা আসলে হয় কারণ আমাদের আশেপাশে আসলে আপনি কয়জনকে খাওয়াবেন বলেন, হাজার হাজার মানুষ আছে যারা ক্ষুধার্ত, আমাদের একার পক্ষে সবসময় সম্ভব হয় না। আর আমার আরেকটা ফাউন্ডেশনও আছে, বিএইচ ফাউন্ডেশন, যেখান থেকে আসলে হাসপাতালের ইমার্জেন্সি রোগীদেরকে আসলে বিল পে করা হয়, বা বিভিন্ন সময় কারো একটা বিনামূল্যে অপারেশন করে দেওয়া, বা প্রেগনেন্ট মহিলাদের আসলে ডেলিভারি করে দেয়া, বা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী আছে যাদের আসলে পড়াশোনাটা আটকে গেছে বেতনের জন্য, সেটা দেয়া। এগুলো হচ্ছে বিএইচ ফাউন্ডেশনের কাজ। তারপর বন্যার্তদের সময় বা কোভিড সিচুয়েশনে বা বিভিন্ন দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আসলে আমরা কাজ করে থাকি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে মিডিয়ার ক্ষেত্রে আমরা যদি ভাবি, তখন দেখা যায় যে মিডিয়ার নায়িকাদের অনেক সময় সুগার ড্যাডি থাকে, এরকম একটা গুঞ্জন আছে। গুঞ্জন অনেক সময় আমরা দেখেছি সত্যিও হয়েছে। তো আপনি তো মিডিয়াতে কাজ করেছেন, আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে যে মিডিয়ার মেয়েদের কি খালি সুগার ড্যাডি থাকে, বা আপনার কি এক্ষেত্রে কোনো সুগার ড্যাডি ছিল? আপনি কি কখনো এরকম কোনো অফার পেয়েছিলেন? থাকলে কি আর আমি এত কষ্ট করতাম, এত দিনে 8টা-9টা লাইভ করতাম? আপনি কি মনে মনে এক্সপেক্ট করছেন যে আমার একটা থাকলে ভালো হতো? থাকলে তো আমি অনেক আগেই নিয়ে নিতে পারতাম, তাই না? এটা তো তার উপর ডিপেন্ড করবে যে সে চাইবে কি চাইবে না। কেউ জোর করে তো কারোর সাথে এরকম সম্পর্কে জড়াতে পারে না। এটা একটা মেয়ে সিদ্ধান্ত নেবে সে তার লাইফটা কিভাবে লিড করতে চায়, এবং এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাই না, কারণ এটা তাদের ব্যক্তিগত চয়েস। তারা প্রফেশনাল লাইফে আমার সাথে কীরকম বিহেভ করছে সেটা আমাকে মানে আকৃষ্ট করে, সেটা আমি দেখব। সে পার্সোনাল লাইফে কি করছে না করছে, গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কাজ করছে নাকি তার সুগার ড্যাডি আছে, এটা ডেফিনেটলি তার পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওকে, যদি বারিশা হকের, আমরা যতটুকু শুনেছি বারিশা হকের দ্বিতীয় বিয়েটা পুরোটাই স্পন্সর, মানে 1 টাকা ওনাকে খরচ হয় নাই, ইজ ইট ট্রু? পুরোটা? পুরোটাই অলমোস্ট। কিছু আংশিক খরচ আমাদের ছিল, যেমন হচ্ছে কনভেনশন হল, খাবার দাবার, বাট ওটা তো একটা ভালো ডিসকাউন্ট ছিল, আর বাকি সবই আমাদের প্রমোশনে ছিল। মানুষের বিয়েও স্পন্সরশিপে হয়, বা চমৎকার চমৎকার। আচ্ছা, এই যে আপনি একজন উদ্যোক্তা, আপনি তো ব্র্যান্ড প্রমোটারের সাথে একজন উদ্যোক্তাও, উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা যদি একটু বলতেন, আপনি কি ধরনের কাজগুলো করছেন? আমার কিন্তু একটা হিডেন একটা ডিজাইনার শাড়ির পেজও আছে, হিডেন, মানে মাঝে মধ্যে আমি আসলে আসি, ওটার সময় পাই না আমি। হ্যাঁ, ওটা হচ্ছে সল্ট লাইফস্টাইল, তো ওটা নিয়ে আমি অত প্রসার করি না। আর হচ্ছে বিজনেসের বিষয়টা হচ্ছে, এটা আমার হাজব্যান্ড টোটালি মানে ওরই আসলে প্ল্যানিং ছিল যে আমরা বিজনেস সেক্টরে যাব। ও কিন্তু একটা সময় জবও করেছে, তো পরবর্তীতে বিয়ের পর ও জবটা ছেড়ে দিয়েছে, এবং ওর আগেও একটা বিজনেস ছিল, মাল্টিপল বিজনেস ছিল ওর, সেগুলো সবইও ছেড়ে দিয়ে পরবর্তীতে 1টা বা 2টো বিজনেসেও ফোকাস করেছে। সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এবারে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করবো, আপনি উত্তর দেবেন, ঠিক আছে? প্রাইভেট পড়ার অজুহাতে নাচের ক্লাসে গেলে যদি ধরা পড়তেন, মাকে কি উত্তর দিতেন? ধরা পড়ি নাই কখনো। গিয়েছিলেন কখনো? হ্যাঁ, অনেক গিয়েছি, কিন্তু আমি কখনো ড্রেস চেঞ্জ করি নাই, মানে স্কুল ড্রেস পরে আমি নাচের ক্লাস করতাম। নাচের ক্লাস করার জন্য, নাচ শেখার জন্য আপনি পরিবারকে মিথ্যা বলতেন, এই মিথ্যা বলার অভ্যাস কি এখনো আছে? যদি কোনো মিথ্যা আসলে ভালো বয়ে আনে, সেই মিথ্যাটা বলা উচিত আমি মনে করি, কারণ সেই মিথ্যাটা বলেছি একটা সময়, এই জন্যই কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি, এবং এখন আমি আমার মাকে বলে দিয়েছি সত্যটা, এবং সে বলেছে হ্যাঁ সেটা আমিও তখনই জানতাম, বুঝতে পারতাম। সবকিছু বুঝে যায় না। আচ্ছা, আপনি এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কঠোরভাবে না কাকে বলেছিলেন, সেটা কি কারণে বলেছিলেন, কোন প্রেক্ষিতে? না, আমি তেমন কঠোর কখনোই না, আমি কাজ প্রেমী, কাজ ভালোবাসি এবং কাজ করতে পছন্দ করি। র্যাম্প শোতে ধরেন আপনি একটা র্যাম্প শো করছেন, সেখানে হাই হিল পরে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তখন আপনি কি করবেন?
উঠে দাঁড়াবো, জুতা খুলে স্মার্টলি হেঁটে চলে যাবো, দ্যাটস ইজ কল্ড প্রফেশনালিজম। জীবনে কোন বিষয়টা করে আপনি সবচেয়ে বেশি লজ্জা পেয়েছিলেন? না, আমি মনে করি লজ্জা পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা জিনিসই আসলে শেখার আছে এবং আমি ভুলগুলো থেকে শেখার চেষ্টা করি যাতে পরবর্তীতে আমি জিনিসটা শুধরে নিতে পারি। কোনো কিছুতে লজ্জা পাননি? লজ্জাকে কবর দিয়ে আসলে এখানে কাজ করতে আসছি। মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে নির্লজ্জ হতে হয়? ডেফিনেটলি। এত মানুষের ট্রোল আপনি কিভাবে নেবেন? তাহলে আপনি লজ্জায় মরে যাবেন। নিজের উপর পড়ে যাচ্ছে কিন্তু বারিশা আপু। হ্যাঁ, নিজের উপর পড়ে যাচ্ছে মানে এই যে আমিও তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি, তাহলে কি আমিও নির্লজ্জ নাকি? সবাই তো এক না। আচ্ছা আচ্ছা, সবাই তো আমি না। তাহলে কি আপনি নির্লজ্জ? আমি তো বললাম যে আমি আমার লজ্জাকে কবরে দিয়ে তারপর এখানে কাজ করতে আসছি, কারণ আমি হচ্ছে ক্যামেরার সামনে কাজ করি। আমি যখন একটা লাইভ করি, আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি, আমার মাথায় এতগুলো স্টাডি থাকে, এতগুলো নলেজ থাকে, তখন হচ্ছে লাইভে কমেন্ট উঠতে থাকে, এত বাজে বাজে কমেন্ট। আমার মেয়েকে নিয়ে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একজন কমেন্ট করছে, আমি দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমি লাইভ কন্টিনিউ করতেছি। দর্শক, আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়িটার দাম এত, স্ক্রিনশট নিয়ে অর্ডার করে। সো হোয়াট? ওখানে কমেন্ট করছে আমি দোয়া করি আপনার পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমার তখন 7+ মান্থ রানিং। আপনি কমেন্টটা পড়েছিলেন? হ্যাঁ। আরেকটা কমেন্ট আসছিল, দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে প্রতিবন্ধী হয়। তো আমি সেই কমেন্টটা পড়েছি যে আজকে একজন মা হিসেবে আমি বলবো দীপ্ত টিভি চ্যানেলে যে প্রতিবন্ধী যারা হয় বা অটিস্টিক যে বাচ্চারা হয় তারাও কিন্তু সন্তান, এবং তাদেরকেও হচ্ছে তাদের মারা যে পরিমাণ ভালোবাসা দেয়, যে পরিমাণ আগলে রাখে, আমার মনে হয় আমিও মনে হয় আমার মেয়ে এজেলকে এতটা আগলে রাখতে পারি নাই। আমি অনেক মাদের সাথে কথা বলেছি যাদের বাচ্চারা হচ্ছে ফিজিক্যালি অটিস্টিক বা মেন্টাল কোনো ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে। সেসব মাদের জীবনটা কিন্তু একদম স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়, কিন্তু তারা যে পরিমাণ ভালোবাসা দেয় বাচ্চার জন্য সেটাকে আমি স্যালুট জানাই। তখন আমি লাইভে বলেছিলাম যে আপনি যে কমেন্টটা করলেন যে দোয়া করি তোর পেটের বাচ্চা যাতে প্রতিবন্ধী হয়, সে যদি প্রতিবন্ধীও হয় আমি তাকে ঠিক ততটাই ভালোবাসবো। দ্যাটস ইট। রিলেশনশিপে থাকাটা কি একটা অ্যাডিকশন? হ্যাঁ, এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা থেকে আমি বের হয়ে আসতে পারছি, বাট এটার জন্য আমাকে প্রায় 12 থেকে 14 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনি এখনো কি তাকে ভালোবাসেন? প্রথম ভালোবাসা কি ভোলা যায় না? ভুলতে চাই না, বাট ভালোবাসি না, ডেফিনেটলি না। শাকিব খান নাকি আরফান নিশো? শাকিব খান। উপবিশ্বাস না শবনম বুবলি? নো কমেন্টস। কেন? এটা এখন বললে এটা ভাইরাল হবে। আপনি তো চানই আপনার সবকিছু ভাইরাল হোক। না, আমি কখনোই চাই না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আমি চাই না, আমি চাইলে তো মানে আমি ওই ধরনের মানে অ্যান্সার দিতাম যেটা আসলে ভাইরাল হওয়ার মতো বা এরকম নেগেটিভ কথা বলতাম। আচ্ছা, তাহলে উপবিশ্বাস নাকি দিঘি? ধরেন একটা নৌকার মধ্যে আপনারা দুজন উঠলেন, যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, আপনি কাকে বাঁচাবেন? উপবিশ্বাস নাকি? নো কমেন্ট। সবসময় আমি দেখেছি বারিশা আপু কখনোই উপবিশ্বাস এবং দিঘি যখন একটা র্যাপিড ফায়ারে থাকে কখনোই নো কমেন্টস। আজকে আপনাকে বলতেই হবে, বলেন। না, একদমই না, দুজনই আমার খুব কাছের এবং আমি সবসময় মনে করি যে আসলে ভালোবাসার জায়গাটা থেকে আমি আসলে কখনো এটা বলতে পারবো না। ফারিন না মেহজাবিন? নো কমেন্টস। মানে এইটা কিন্তু ঠিক না বারিশা আপু, এটা একটা না, খেলা। দুজনের সাথেই আমার কাজ হয়েছে এবং তারা অসম্ভব স্নেহ করে আমাকে, সো আমি আসলে কখনোই চাই না যে আমার উত্তরের কারণে কেউ আসলে কষ্ট পাক। ওকে, আচ্ছা, মেকআপ রুমে যদি আয়না ভেঙে যায় আপনি কিভাবে মেকআপ করবেন? আমার অনেকগুলো আয়না আছে ব্যাগে, মিড, স্মল, বিগ, সো একটা না একটা বের করে দিব। র্যাম্পে হাঁটার সময় আপনি কোন সেলিব্রিটির স্টাইল ফলো করেন? অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা খুব ভালো হাঁটেন, বাট আমি তাদের মতো একদমই হাঁটতে পারি না, তো ফলো করেও কোনো লাভ নাই, কারণ আমি তাদের মতো হাঁটতে পারি না। জীবনে যা হতে চেয়েছিলেন তাই কি হতে পেরেছেন? আমি জীবনে হতে চেয়েছিলাম একজন গুড হাউসওয়াইফ,
হ্যাঁ অনেস্টলি আমার কাছে মনে হতো যে আমার বিয়ে হবে, আমার সংসার হবে, আমার বাচ্চা হবে, আমি খুব সুন্দর একটা ছোটোখাটো একটা সংসার চালাবো। বাট দেখেন আমার রিজিক আমাকে কোথায় নিয়ে এসেছে। তো সব সময় আমি মনে করি যে আসলে মানুষ যা চায় আল্লাহ তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দিতে পারে, জাস্ট ভরসা রাখতে হবে যে আমার সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই লিখে রেখেছেন। আচ্ছা, যদি বারিশা হক মিডিয়াতে না আসতো, বারিশা হক কি করতো? হাউসওয়াইফ হতো? আর কোনো প্রফেশনে যেত না? আমি আসলে জার্নালিজম নিয়ে লেখাপড়া করেছিলাম, তো হয়তো ক্যামেরার পেছনে কাজ করতাম। ওকে, তার মানে বারিশা হকের হাউসওয়াইফ হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল জীবনে। হ্যাঁ, ওটা তো আমি এখনো হতে পারি, কারণ আমি আমার সংসারকে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি এমন না যে কাজে ব্যস্ত থাকি বলে সংসারের কোনো খবর নাই, এরকম মেয়ে আমি না। আমার একদম টু দি পয়েন্ট সব কিছু হতে হয়, এবং এটা আমার হাজব্যান্ড অনেক অ্যাপ্রিসিয়েট করে। আমার বাসায় সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে আমি শত ব্যস্ততার মাঝেও আমার অন পয়েন্ট থাকে সব কিছু, একদম এদিক ওদিক নড়চড় হবে না কোনো কিছু। ব্রেকআপের আগে সেই সম্পর্কের নাম থাকে বয়ফ্রেন্ড, ব্রেকআপের পর সেই সম্পর্কের নাম কি হয়? এক্স বয়ফ্রেন্ড, শেষ। আচ্ছা, এটা কোনো প্রশ্ন? পিআর, সেটার ফুল মিনিং কি? আপনারা তো পিআর পান অনেক কিছু। পাবলিক রিলেশনশিপ। বাংলাদেশি হিসেবে প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার বারিশা হক নাকি মাহি আপু? বোথ। দুজন হতে পারে। এখন উনি সিঙ্গাপুর থেকে কিনেছেন, আমি বাংলাদেশে বসে পেয়েছি, দ্যাটস ইট। এটা নিয়ে আসলে মানে এমন কিছু না যেটা একটা অ্যাওয়ার্ড জয়ী একটা প্রশ্ন। জীবনে অনেক কিছু করার আছে ভাই, জাস্ট অ্যান আইফোন। আচ্ছা, সেই আইফোনটাও তো মনে হয় আপনার অ্যাসিস্ট্যান্ট ইউজ করে। হ্যাঁ, ওর কাছেই এখন, আমার কাছে আপনি ইউজ করেন না? বারিশা হক আইফোন 16 প্রো ম্যাক্স নিজে ইউজ করে না, অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইউজ করে না। ও তো আমার ছবি ভিডিওগুলো করে, ও আমার ছোট ভাইয়ের মতোই। ও আমার সাথেই থাকে, এবং ওকে আসলে আমি সবসময় বলি যে আমার দুইটা ফোনই ওর দায়িত্বে থাকে, আমার টাকা পয়সা ও রাখে, ও ট্রাস্টের জায়গাটা চলে আসছে আসলে। দিঘির সাথে আপনার হাজবেন্ডকে রোমান্টিক শুট করতে দেখেছি আমরা, তবে নেক্সটে যদি আপনার হাজবেন্ড কারোর সাথে শুট করে, সেটা কোন নায়িকাকে আপনি নেবেন? এটা তো আসলে যারা, হ্যাঁ যে কোনো একটা নাম। ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে অপশন দিতে পারি, বুবলি নাকি মাহিয়া মাহি? মাহিয়া মাহি ওর ডিরেকশনে কাজ করেছে, বুবলি ওনার ডিরেকশনে কাজ করেছে, সো দুজনের সাথে ওর কাজ হয়ে গেছে, বাট ও ডিরেক্টর হিসেবে ছিল। যে কোনো একজন মানে এটা তো যে আসলে ডিরেক্টর হবে সে বলে দিবে, সে চয়েস করে দিবে। না, আমি ডিরেক্টর হতে চাই না, এত গুণ আমার নেই। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটার হিসেবে যদি আপনি মার্কেটিং করেন ক্রমানুসারে, তাহলে কাকে কত নম্বরে রাখবেন? আমি কয়েকটা নাম বলছি। বর্ষা চৌধুরী, ব্র্যান্ড প্রমোটার গ্ল্যামারাস গ্যালারি বাই মাহির ওনার। মাহি উদ্যোক্তা, উনি কিন্তু ব্র্যান্ড প্রমোশনও করছেন। আমি ওনাকে একজন উদ্যোক্তা হিসেবেই চিনি। আচ্ছা, উনি পাশাপাশি ব্র্যান্ড প্রমোশনও করছেন। অবন্তী আপু এবং তনি আপু, যদি ক্রমানুসারে আপনি। তনি আপু কিন্তু ব্র্যান্ড প্রমোশন করেন না, উনি কিন্তু একজন উদ্যোক্তা। ওনার সাথে আমার সেদিন মেকআপ রুমেও কথা হয়েছে, ওনার কাছে অনেক প্রমোশনের অফার আছে, বাট রিসেন্টলি উনি মনে হয় এখন প্রমোশন শুরু করেছেন, বাট আমি সেটা এখনো দেখিনি। তো আমি যদি আসলে মার্কিং করতে যাই, সেক্ষেত্রে আমি অবন্তীকে 1-এ রাখবো, দেন হচ্ছে বর্ষা চৌধুরী, দেন মাহি, দেন তনি। বাহ, আপনি আপনার হাজবেন্ডকে বিয়ে না করলে দুবাইয়ের শেখকে বিয়ে করতেন, ইজ ইট ট্রু? নেভার। আচ্ছা, বারিশা এফবি থেকে সর্বোচ্চ কত টাকা আয় করে? আসলে ডলার আমরা পেজ থেকে এক একটা সময় এক এক রকম, মানে এক এক মাসে এক এক রকম থাকে, 1 লাখের উপরে থাকে ম্যাক্সিমাম মাসিক। আচ্ছা, বারিশা থেকে বারিশ হওয়ার গল্পটা একজন জ্যোতিষবিদ বলেছেন দেখে তিনি বারিশা থেকে বারিশ হয়েছেন, ইজ ইট ট্রু? না, এরকম না। আমি আসলে ওই কথাটাও মাথায় রেখেছিলাম, পরবর্তীতে আমি দেখলাম যে বারিশা থেকে বারিশ নামটা উচ্চারণ করতে বা মানুষের ডাকতে সুবিধা হয়, তো পরবর্তীতে আসলে শর্ট নিকনেম হয়ে গেছে বারিশ, দ্যাটস ইট। আচ্ছা, আপনার দিনের সর্বোচ্চ ইনকাম কত? ও মাই গড, এটা আমি কখনো কাউন্ট করে দেখি নাই। আনুমানিক? না, এটা বলতে চাচ্ছি না। এমনিতেই মানে মানুষ এত বেশি মানে নেগেটিভ কমেন্ট করে, বা হয়তো তারা মনে করে যে এত টাকা কেন সে নিয়ে যাবে প্রমোশন করে, বাট আসলে বিষয়টা কি যে আমরা তো এর পিছনে অনেক বেশি শ্রম দিই। মানে আমার সাথে যদি 24 ঘন্টা কেউ থাকে, আমার মনে হয় সে টায়ার্ড হয়ে যাবে। দেখেন, আমি ডাবল অ্যাসিস্ট্যান্ট রেখেছি, ডাবল গাড়ি চালক রেখেছি, কারণ আমার যে পরিমাণে স্কেজুয়াল, ড্রাইভার একজন অসুস্থ হয়ে যেতে পারে, অ্যাসিস্ট্যান্ট একজন অসুস্থ হয়ে যেতে পারে, বাট আমি অসুস্থ থাকলেও আমি কাজ করি।
103 ডিগ্রি জ্বর নিয়েও কাজ করেছেন আমরা ডেফিনেটলি দেখেছি। আমি স্যালাইন নিয়ে নারায়ণগঞ্জে গিয়ে ওপেনিং করেছিলাম, কারণ আমার ওইদিন ওপেনিং এর ডেট ছিল। পরবর্তীতে আমি গাড়িতেই আমার স্যালাইন পুশ করা ছিল, আমি ওটা করে গেছি। জাস্ট হচ্ছে ওপেনিং এর টাইমে আমি স্যালাইন খুলে ওপেনিং করে দিয়ে আসছি, কারণ আমি জানি যে একটা মানুষ যখন কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমার কথা চিন্তা করে, সে ওই দিনের জন্য অনেক টাকা লগ্নি করে, বা আমার সাথে আরেকজন চিত্রনায়িকা ছিলেন, তার শিডিউলের একটা ব্যাপার আছে। সো হুট করে আমি এমন কোনো কাজ করে দিতে পারি না যেটাতে সে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। হ্যাঁ, লাইভের বিষয়গুলো আলাদা, যেগুলো আমি হয়তো স্কেজুয়াল চেঞ্জ করে আগে পরে নিতে পারি, বাট যেগুলো ইভেন্ট বা ওপেনিং সেগুলোর কিন্তু ডেটটা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট থাকে। আচ্ছা, একদম সর্বশেষ প্রশ্ন, আমি কিছু নাম বলবো, সেই নামগুলোকে সেই নামের ব্যক্তিত্বদেরকে আপনি যদি বাসায় দাওয়াত করতেন কি খাওয়াতেন? আচ্ছা, পরিমণি কি খাওয়াতেন? ডেজার্ট কোনো আইটেম খাওয়াতাম, কারণ সে অনেক নাম? মিষ্টি। পুডিং। আচ্ছা, অপু বিশ্বাস ওনাকে অনেকবার আমি খাওয়াইছি বাসায়। কি খাইয়েছেন? চিকেন পোলাও, এবং ওনার বেবির জন্য দিয়েছিলাম, কারণ জয় অনেক পছন্দ করে চিকেন পোলাও, এবং আমার মা চিকেন পোলাওটা রান্না করে একটু সাদা সাদা করে, তো ওটা পছন্দ করে। বুবলিকে? নো কমেন্টস। বুবলিকে কিছু খাওয়াবেন না বাসায় আসলে? আসলে আপুর সাথে আমার খুবই প্রফেশনাল সম্পর্ক, এখনও ওরকম সম্পর্ক হয়নি যে বাসায় দাওয়াত করার মতো। যদি হয় তাহলে অবশ্যই খাওয়াবো। কি খাওয়াবেন? কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, পূজা চেরিকে? ওকে দেখলে আমার মনে হয় যে ও খাওয়ার ব্যাপারে অনেক সচেতন, তো ওকে আমি কোনো সালাদ আইটেম বা স্যুপ খাওয়াবো। আচ্ছা, শাকিব খান? ও মাই গড, উনি তো বাসায় আসলে আমার মনে হয় যে আমি রান্না বাড়াই সব ভুলে যাব, খালি ওনাকে দেখবেন। হ্যাঁ। তো যাই হোক, তাহলে কিছু খাওয়াবেন না? কফি। কফি খাওয়াবেন শুধু? আই গেস, কারণ আপনি কি হচ্ছে আমি তাহলে- ওনার সাথে কফি এনজয় করতে চাই এবং ওনার ব্যাপারে জানতে চাই, ওনার স্ট্রাগল সম্পর্কে আমি জানতে চাই, শিখতে চাই। তো রান্না করে আমি সময় নষ্ট করব না ওই সময়। শাকিব খানের সাথে কফি এনজয় করতে চান বাড়ির সাথে? আচ্ছা, মেহজাবিনকে কি খাওয়াবেন? অরেঞ্জ জুস। ওকে। মিম, বিদ্যা সিনহা মিম? আপু খাসি অনেক পছন্দ করে, একবার আমরা খাসি নিয়ে খাওয়াবেন বিদ্যা সিনহা গেছিলাম। মিমকে? হ্যাঁ, ওনার জন্য আস্ত খাসির ডালা নিয়ে গেছিলাম আমরা আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে, তখন আপু বলেছিলেন যে ওনার খাসির মাংস অনেক পছন্দ। দেখি ও তো মাঝে মধ্যেই খায়, এবং মাঝে মধ্যে আপনার বাসায় এসে খায়? হ্যাঁ, ও আমার একদম ফ্যামিলির মতো। মানে ওকে হয়তো স্ক্রিনে অনেকেই চিত্রনায়িকা বা ওই হিসেবে দেখে, বাট ওকে আমি একদমই ছোট বোনের মতো এবং অনেক আদর করি। আর দিঘির বাসায় আমাদের যাওয়া হয় যখন তখন, ও অনেক মজার রান্না করে আমাদের জন্য। ও নিজেও খুব ভালো রান্না করে, এটা অনেকে জানে না। ও খুব ভালো রান্না করে, আমি অবাক হয়ে যাই যে ও এত ছোট বয়সে এত রান্না শিখে গেছে, মাশাল্লাহ। আর ও আমার বাসায় আসলে তো একদম বাংলা আইটেম সব ওর জন্য রান্না রেডি থাকে, ও খুব আনন্দ করে খায়। আমি বলি তুমি খাও। মজা মাহিয়া করে। মাহি? মাহিয়াপুর জন্য যে কোনো চাইনিজ ফুড আমি করতে পারি। ওকে, আমরা একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে দর্শক যেহেতু ব্র্যান্ড প্রমোটারকে এনেছি, ব্র্যান্ড প্রমোটারকে আজকে গান শোনাবে? ঠিক আছে, ব্র্যান্ড প্রমোশন করে দেখাবে, তাই না? তাহলে ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনার পাশে একটা বালিশ আছে, হ্যাঁ হ্যাঁ। সেই বালিশটাকে আপনি সেল করে দেখান। আমি একজন উদ্যোক্তা, আমি আপনার কাছে বালিশটা দিয়েছি যে আমার এই বালিশটাকে সেল করে দেখান, প্রমোশন করে দেখান। প্রিয় দর্শক, এখন যেটা দেখতে পাচ্ছেন না, বিউটিফুল কুশন, এবং এইটা কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, পাশাপাশি আপনারা সোফা সেটের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন কালারে পেয়ে যাবেন, বিভিন্ন সাইজে পেয়ে যাবেন। সো অর্ডার করতে হলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন। এছাড়া যাদের পিঠের ব্যথা রয়েছে তারাও কিন্তু পিঠে দিতে পারেন, বসতে পারেন। যাদের অনেক সময় দেখা যায় যে বাড়িতে বিভিন্ন কালারের সোফা সেট আছে, সো বিভিন্ন কালারের অর্ডার করে রাখবেন, যখন আপনার বাসায় অতিথি আসবে তখন সেগুলো চেঞ্জ করে দিতে পারেন। আর এই কুশন কভারগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন দীপ্ত টিভিতে। সো এখানে চলে এসেও পারচেস করতে পারেন, স্পট পারচেস, দেখে শুনে হাতে নিয়ে বসে তারপর অর্ডার করতে পারবেন। আফা, আমার যদি ইচ্ছে করে যে ওখানে জায়েদ খানের ছবি লাগাতে পারবো না? হ্যাঁ, সেটাও পারবেন। আপনার যে কোনো পছন্দের হিরো বা হিরোইনের ছবি আপনি কাস্টমাইজ করে এখানে প্রিন্ট করতে পারবেন, সেটাও আমরা করে দিব, এবং সেই বালিশে ঘুমিয়ে আপনি তাকে নিয়ে স্বপ্নও দেখতে পারবেন। এটা কিন্তু
খুবই সুন্দর ছিল এবং ব্র্যান্ড প্রমোটার যে সবসময় ব্র্যান্ড প্রমোশনের কাজটা খুব ঠিকঠাকভাবে করে এটা কিন্তু আজকে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আপনার জন্য একটা গিফট কিন্তু রেখেছি। এত সুন্দর র্যাপিড ফায়ার খেলেছেন, পাশাপাশি আপনি এত সুন্দর প্রমোশন করে দিলেন বালিশটার, আল্লাহই জানে কতগুলো পিস বিক্রি হয়। এই যে আপনার জন্য দীপ্ত প্লের পক্ষ থেকে সুন্দর একটা গিফট। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার কেমন লেগেছে এসে? খুবই ভালো লেগেছে, সবসময় ভালো লাগে। দীপ্ত টিভি খুব ভালো লাগার একটি চ্যানেল, সো ভালো লেগেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সমৃদ্ধি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছেন। আগামী পর্বে আমরা আবারও কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য টক রুমের সাথেই থাকুন।